হ্যালো, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য লাভ গেম ইন ইস্টার্ন ফ্যান্টাসি ড্রামার শেষ পার্টের গল্প নিয়ে হাজির হয়েছি। এই পার্টটা বেশ বড়ই হয়েছে এবং এই গল্পর শেষটাও কিন্তু অনেক বেশি ডিটেলসে আমি এক্সপ্লেন করেছি। আপনাদের কারো কোথাও যদি বিন্দুমাত্র বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা গল্পে যাওয়া যাক। শুরুতেই আমরা দেখতে পাই লুফুয়ের মাস্টার বুঝে গিয়েছিল জিসি আসলে কোনো মানুষ নয় বরং একজন হাফ ডেমন। তাই মাস্টার জেসির সঙ্গে ফাইট করে জেসিকে পুনরায় মিররের উপরে প্রতিস্থাপন করেছিল যাতে আবারও ওর পূর্ণ চিত্র মিররে উঠে আসে। জেসির পাশে তখন মিয়াও মিয়াও এবং চুই চুই গিয়ে দাঁড়িয়ে বলে, এখন আমরা কি করব? জেসি যেহেতু ডেমন এটা প্রমাণ হয়ে গিয়েছে, তাই লুফুয়ের মাস্টার মিস্টার ওয়েন তার ছুরিটা সোজা ওর দিকে ছুড়ে দেয় জেসিকে মারার জন্য। কিন্তু তরবারিটা একদম জেসির সম্মুখে এসেই থেমে যায়। এটা একা একাই থেমে যায়নি, এটাকে মুইয়াও থামিয়ে দিয়েছিল। মুইয়াও বলে, জেসি আমার ভাই, এটাই সব থেকে বড় পরিচয়। ও যদি হাফ ডেমন হয়েও থাকে তারপরেও এতে আমার কিছুই যায় আসে না। কিন্তু জেসি নিজেকে একদম বুক পেতে দাঁড়িয়েছিল, এজন্য মুইয়াও যদি চায় ওকে মারতে পারে। যেহেতু ও এতদিন মুইয়াও সামনে থেকে ওর সমস্ত পরিচয় গোপন করেছিল, কিন্তু মুইয়াও কিছুই বলে না, বরং মাস্টারের সামনে থেকে জেসিকে বাঁচিয়ে নেয় আর বলে, ও যে হাফ ডেমন তাতে আমার কোনো তো খারাপ লাগছে না, তাহলে আপনাদের খারাপ লাগার কি কারণ এটাই আমি বুঝতে পারছি না। ঠিক তখনই জেসি ওর কাছে থাকা ওর ক্রিসেন্টটা বের করে এই মাস্টারের সঙ্গে ফাইট করার জন্য। যেহেতু ওর দিদি আর কিছু বোঝে না, তাই ও অনেকটা পাওয়ার পেয়ে গিয়েছে। মাস্টারের সঙ্গে ফাইট করলেও ওই এই মাস্টারের সঙ্গে পেরে ওঠে না, কারণ মিস্টার ওয়েন ছিল আরও অনেক বেশি শক্তিশালী। জেসি যখন হেরে যায় তখন জেসিকে পুনরায় ওই লোক আবারও মিররের উপর প্রতিস্থাপন করে আর এবার সবাইকে বলে, এবার তোমরা দর্পণের দিকে তাকাও। আর এবার দর্পণে দেখা যায় যে জেসির ফ্লাওয়ার রূপ ফুটে উঠেছে। জেসি আসলে একটা ব্ল্যাক লোটাস, মানে কালো পদ্ম, আর এটাই জেসির নেচার। আপনাদের মনে হতে পারে তাহলে আগে কেন এটা ফুটে ওঠেনি? আসলে ও যেহেতু ওর বোনের সঙ্গে বলেনি ও একজন হাফ ডেমন, তাই ওর ভিতরে সবসময় একটা ভয় কাজ করছিল। আর এই ভয়টা এখন যেহেতু কেটে গিয়েছে, তাই ও আসলেই যে সেটা ওই দর্পণে ফুটে উঠেছে। এরপরে ওরা সবাই মিলে চলে আসে মিস্টার ওয়েনের বাড়িতে। কিন্তু এখানে এসে এখনও তো অনেক বোঝাশোনা বাকি আছে। কিভাবে মুইয়াও এর সামনে যেয়ে দাঁড়াবে জেসি? মুইয়াও প্রচণ্ড রেগে আছে সবার উপরে, কারণ সবাই জানতো জেসির আসল পরিচয় একমাত্র মুইয়াও ছাড়া। তো মুইয়াও সবাইকে রুম থেকে বের করে দেয় আর শুধু জেসিকেই থাকতে বলে। জেসিকেও বলে, তুমি যে একজন হাফ ডেমন তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। তুমি মানুষ কিংবা ডেমন যেই হও, তুমি আমার ভাই, এটাই সব থেকে বড় কথা। কিন্তু আমার কষ্টটা কোথায় জানো? এই 8-10 বছর ধরে তুমি আমার সঙ্গে আছো, কিন্তু কখনো আমি জানতে পারলাম না। কিন্তু বাইরের সবাই তোমার আসল পরিচয় জেনে গিয়েছে, এখানেই আমার কষ্টটা লেগেছে। তবে নিজের ভাই বলেও কি ক্ষমা করে দেয়। এরপরে ওরা দুইজন বাহিরে বের হয়ে আসে। মিয়াও মিয়াও জেসিকে জিজ্ঞেস করে সবকিছু ঠিক হয়ে গিয়েছে কিনা। মুইয়াও বলে, আমাদের নিজেদের ভিতরে আমি চাই না আর কোনো সিক্রেট থাকুক। যদিও তোমরা সবাই আমার থেকে এই কথাটা লুকিয়েছিলে ঠিকই, কিন্তু আজকে থেকে আর কেউ কিচ্ছু লুকাবে না। যাই হোক, সবার ভিতরে আবার সুন্দর একটা বন্ডিং হয়ে গিয়েছিল। এরা মিস্টার ওয়েনকে এখন খাবার দাবারের কাছে হেল্প করছিল। তখন চুই চুই বলে, আমার সঙ্গে তোমরা এসো, আমি জঙ্গলে অনেকগুলো ডেমন দেখেছি। ওরা জঙ্গলে এসে দেখে এই জঙ্গলের চারিদিকে অনেকগুলো ডেমন আছে। তখন ওরা বুঝতে পারে মিস্টার ওয়েন আসলে একজন ডেমন ক্যাচার হলেও সে কখনো ভালো ডেমনদের ক্ষতি করে না, বরং মানুষ আর ডেমন একসঙ্গেই মিলেমিশে বসবাস করে। তারপরে ওরা এখানে অনেক বড় একটা বাঁশ গাছ দেখতে পায়। চুই চুই বাঁশ গাছ দেখেই বলে, এটা তো আমার দাদু, এটা তো আমার দাদু, আমি তো অবশেষে আমার দাদুকে পেয়ে গিয়েছি। এবার বাঁশ গাছটা একটা হিউম্যান ফর্মে আসে। আসলেই দেখা যায় এটা ওর দাদু, আর এই দাদুর বয়স অনেক বেশি, 1000 বছরেরও বেশি। চুই চুই এসে ওর দাদুকে জড়িয়ে ধরলেও ওর দাদু ওকে প্রথমে চিনতে পারে না, কিন্তু পরে চিনতে পারে, যেহেতু ওই লোকের বয়স হয়েছে। তো এবার ওরা একসঙ্গে গল্প করছিল আর এরা বসে বসে ওদের বোরিং গল্প শুনছিল। তখন মিস্টার ওয়েন ওদেরকে খাবার খাওয়ার জন্য ডেকে পাঠায়। এরা সবাই খাবার খাওয়ার জন্য তো এসেছিল, কিন্তু কেউই খাবার মুখে তুলছিল না, কারণ এদের সবার ভিতরে এই কাস্ট্রফি অফ হ্যাভেন নিয়ে অনেক বেশি চিন্তা। মানে যে পাথরটা আকাশের উপরে উঠে আছে সেইটার জন্য তো ওরা এই মিস্টার ওয়েনের সঙ্গেই দেখা করতে এসেছে। মিস্টার ওয়েন তখন ওদের পুনরায় আবারও বাঁশবাগানে নিয়ে আসে এবং চুই চুইয়ের দাদু তার একটা মেমোরি এদেরকে দেখায়। এখান থেকে 900 বছর আগে একবার এই পৃথিবীতে কাস্ট্রফি অফ হ্যাভেন, তার মানে পৃথিবীর ধ্বংস প্রায় হয়েই যাচ্ছিল।
কাস্ট্রফি অফ হেভেন মানে পৃথিবীর ধ্বংস। 900 বছর আগে একবার এমনটা হচ্ছিল, কিন্তু একটা মহানুভব মহিলা এর হাত থেকে পৃথিবীকে বাঁচিয়েছিল, আর সেটাই ছিল গার্ডিয়ান মাস্টার। তখন ওরা জিজ্ঞেস করে, একটা মহিলা, তাহলে এবার গার্ডিয়ান মাস্টার জিসি কিভাবে হতে পারে? তখন দেখা যায় ওই মহিলাটা একদম মিয়াও মিয়াওয়ের মতোই দেখতে ছিল, যে মূলত এই পৃথিবীকে বাঁচিয়েছিল। মিয়াও মিয়াও বলে, এ তো দেখতে একদম আমার মতো, কিন্তু আমি এখান থেকে 900 বছর আগে কিভাবে পৃথিবীকে বাঁচাতে পারি? এ নিজেই কাস্ট্রফি অফ হেভেনের সঙ্গে ফাইট করেছিল, ওর ভিতরেও অ্যাপোকাল পাওয়ার ছিল, যেটা মিয়াও মিয়াওয়ের কপালেও আছে। ওরা সবাই ভীষণই অবাক হয়ে যায়। জিসি বলে, আমি গার্ডিয়ান মাস্টার, তাহলে মিয়াও মিয়াও কিভাবে গার্ডিয়ান মাস্টার হতে পারে? একই টাইমে দুইজন গার্ডিয়ান মাস্টার কি পসিবল? মিস্টার ওয়েন বলে, না, একসময় দুইজন গার্ডিয়ান মাস্টার কখনোই পসিবল না। মূলত তোমার হাতেই ক্রিসেন্ট অস্ত্রটা আছে, আর সেজন্য তুমিই গার্ডিয়ান মাস্টার, তুমিই পারো এই পৃথিবীকে বাঁচাতে। জিসি বলে, আমার কি দরকার, আমি এই পৃথিবীকে বাঁচাতে পারবো না, এইসব ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই না। কিন্তু মিয়াও মিয়াও ওকে বলে, তুমি বলো পৃথিবী বাঁচাবে নাকি বাঁচাবে না, আমি এত দ্রুত মরতে চাই না। জিসি এখন থেকে বেশি করে প্র্যাকটিস শুরু করে, কারণ ও ক্রিসেন্ট অস্ত্রটা খুব ভালোভাবে চালনা করতে পারে না। ওকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তবেই ও এটি চালনা করতে পারবে। কিন্তু জিসি কোনো মতে এটি বেশি করে প্র্যাকটিস করতে চাইছিল না। মিয়াও মিয়াও ওকে অনেক ফোর্স করে করে এটা প্র্যাকটিস করতে বলে, কারণ মিয়াও মিয়াওর খুব ভয় লাগছিল, যদি কিছুদিনের ভিতরে পৃথিবী ধ্বংস হতে বসে তাহলে জিসি কিভাবে আমাদেরকে বাঁচাবে। কিন্তু মিস্টার ওয়েন জিসির সঙ্গে ফাইট করে দেখে যে এখনও জিসি ওই পর্যায়ে যেতে পারেনি যে পর্যায়ে গেলেও পৃথিবীকে বাঁচাতে পারবে। মিস্টার ওয়েনকে জিসি সোজা সেই মিররের উপরে দাঁড় করিয়ে দিয়ে বলে, সবাইকে তো মিররে দাঁড় করিয়ে তাদের নেচার দেখেন, আজকে আমি আপনার নেচার দেখতে চাই, আপনি আসলে কে, কেন নিজের নেচার সবাইকে দেখান না? তখন ওই লোক বলে, তুমি এখনও আমার নেচার দেখার মতো মানসিকতা অর্জন করতেই পারোনি, তোমার ভিতরে সেই শক্তিই নেই। যেদিন তুমি আমাকে সত্যিই হারাতে পারবে সেদিন তুমি দেখতে পাবে আমি আসলে কে। এরপরে ওরা সবাই আবারও বাসায় চলে আসে। এদিকে মুই ইয়াওয়ের বিছানা ঠিক করে দিচ্ছিল লুফুই। লুফুই বলে, যখন আমি মাস্টারের কাছে পড়তাম তখন এই রুমেই থাকতাম, এবার এই রুমে হঠাৎ করে একটা বই দেখতে পায় মুই ইয়াও, সেখানে ও একটা ফরমেশন দেখতে পায়, আর এটাই তো সেই ফরমেশন যে ফরমেশনটা ওরা সিংসাং হলে দেখেছিল, যে ফরমেশনটা অর্ধেক ছিল, আর এখানে ওই ফরমেশনটা ফুল আছে। তো সোজা মাস্টারের কাছে চলে আসে লুফুই। লুফুই মাস্টারকে এসে জিজ্ঞেস করে, আপনার এখানে একটা বইয়ে আমরা সেই ফরমেশনটা দেখেছি যেটা আমরা সিংসাং হলে দেখেছিলাম, এই ফরমেশনটা আপনার কাছে কিভাবে এলো? এটা তো মুই ইয়াওয়ের বাবা করেছিল। এই লোক তখন বলে, তুমি জানো মুই ইয়াওয়ের হাতে যে অস্ত্রটা আছে সেই অস্ত্র ওকে কে দিয়েছিল? আসলে আমি মুই ইয়াওয়ের বাবার বন্ধু। মুই ইয়াও যখন জন্মগ্রহণ করেছিল তখন বার্থডে গিফট হিসেবে ওই অস্ত্রটা আমি মুই ইয়াওকে দিয়েছিলাম। এই অস্ত্রটা অনেক বেশি শক্তিশালী এবং এটার জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। মুই ইয়াওয়ের বাবা খুব খুশি হয়েছিল, আর এই অস্ত্রটা ছিল অনেক রেয়ার, যেটা এখনো পর্যন্ত মুই ইয়াও তার নিজের কাছে রেখে দিয়েছে। অর্থাৎ মুই ইয়াওয়ের বাবা মারা যাওয়ার পরেও এই লোক, অর্থাৎ মুই ইয়াওয়ের বাবার বন্ধু, সে কিন্তু প্রতিনিয়ত মুই ইয়াওয়ের খবর রেখেই চলেছিল, আর এর জন্যই লুফুইকে পাঠিয়েছিল মুই ইয়াওয়ের সঙ্গে ডেমন ধরার জন্য। আর মুই ইয়াও এটা জানেই না এই লোক আসলে মুই ইয়াওয়ের বাবার বন্ধু। কিন্তু মু ফ্যামিলি পুরো শেষ হয়ে যাওয়ার পরে এই লোক মানে মিস্টার ওয়েন একবার গিয়েছিল ওখানে, তবে তখন গিয়ে আর কিছুই করার ছিল না। সে জানতো রিসেন্টফুল ওমেনই মু ফ্যামিলিকে মেরে দিয়েছে, শুধুমাত্র মুই ইয়াও বেঁচে ছিল। আর সিংসাং হলে যে ফরমেশনটা মুই ইয়াওয়ের বাবা করেছিল সেটা মূলত রিসেন্টফুল ওমেনকে মারার জন্যই করেছিল, কিন্তু সে সেটাতে সফল হতে পারে না। আর সেই ফরমেশনের বাকি অর্ধেক ছিল তার এই বন্ধুর কাছে। সে তার বন্ধুকেও বলেছিল আমাকে হেল্প করো, কিন্তু এই বন্ধু আগে আগে যেতে পারেনি বলে রিসেন্টফুল ওম্যানকে মারতে পারেনি। এদিকে জিসিকে দেখিয়ে জিসি কোনোভাবেই ক্রিসেন্টটাকে কন্ট্রোল করতেই পারছিল না। ও যখনই ক্রিসেন্টটাকে জাগ্রত অবস্থায় ধরতে চায় তখনই ক্রিসেন্টটা একদম ছোট হয়ে যায়, এবং ওর খুবই রাগ হচ্ছিল এতদিন প্র্যাকটিস করার পরেও কেন ও এইগুলো পারছে না। তখন ও ভীষণ হতাশ হয়ে বলে, যাকগে, পৃথিবীর যেখানে পারে যাই যাক, আমি এটা রক্ষা করতে পারবে না। তখনই ব্যাম্বো ডেমন এসে বলে, হ্যাঁ তুমি পৃথিবী রক্ষা করতে পারবে না মানে? আমি মাত্র 1000 বছর এই পৃথিবীতে আমার জীবন কাটিয়েছি, আমি এখনো অনেকগুলো দিন বাঁচতে চাই। জিসি বলে, শোনো বাস ভাই, তুমি এতদিন বেঁচে আছো তারপরেও তুমি এখনো বাঁচতে চাও কেন? তখন বাস ডেমন বলে, আমি আমার প্রিয়তমার জন্য ওয়েট করছি, যদি সে কখনো ফিরে আসে, আর তাই আমি বাঁচতে চাই। তখনই জিসির ভিতরে কিছু একটা ঝড় বয়ে যায়। ও তখন বলে, আমি বুঝতে পেরেছি। এটা বলেই ও দৌড়ে মিয়াও মিয়াও করতে করতে ছুটতে লাগে। এদিকে মিয়াও মিয়াও এবং চুই চুই দুজনেই গালে হাত দিয়ে বসে ভীষণ গভীর ভাবনায় ডুবেছিল।
চুই চুই জিজ্ঞেস করে মিয়াও মিয়াও কি হয়েছে। মিয়াও মিয়াও বলে আসলে কি জিসি এই পৃথিবী রক্ষা করতে পারবে? আর মাত্র 3 মাসের ভিতরেই কাস্ট্রফি অফ হ্যাভেন ঘটবে, মানে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জিসি কিভাবে পারবে? ও ভীষণই আনমনা ছিল আর চিন্তা করছিল। তখন মাস্টার বলে এত চিন্তা করো না, আগে একবার যখন কেউ এই পৃথিবীকে বাঁচিয়েছে তখন এবারও পৃথিবী বাঁচবে। ঠিক তখনই জিসি এসে মিয়াও মিয়াওকে ডেকে নিয়ে যায়। মিয়াও মিয়াওকে ও একটা পাহাড়ের কাছে নিয়ে এসে বলে মিয়াও মিয়াও আমি আমার মাকে খুঁজতে যেতে চাই। আমার মায়ের কোনো স্মৃতিই আমার মনে নেই, কিন্তু আমার মনে হয় আমি তাকে নিশ্চয়ই খুঁজে পাবো। ছোটবেলার কোনো স্মৃতিই আমি জানি না, কিন্তু আমার এটা মনে আছে আমার বাড়ি শিলিং মাউন্টেইনে ছিল, আর আমাকে সেটা অবশ্যই অনুসন্ধান করতেই হবে, আর তবেই আমি ওই ক্রিসেন্টটাকে কন্ট্রোল করতে পারবো। ঠিক তখনই ওখানে 99% লেখা ওঠে, এর মানে জিসি এখন মিয়াও মিয়াওকে 99% পছন্দ করে। কিন্তু মিয়াও মিয়াও এটা দেখে চুপচাপ হয়ে যায়। মিয়াও মিয়াও বলে জিসি ওটা কি? মনে হচ্ছে এই ডাস্ট ডেমনগুলো আমাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু আমি বুঝতে পারছি না, কিন্তু এদেরকে আমার খুব পরিচিত মনে হচ্ছে। আসলে মিয়াও মিয়াও যে অন্য একটা পৃথিবী থেকে এসেছে, ও ওর সেই রিয়েল অলটাই ভুলে গিয়েছে। আর কেন ভুলে গিয়েছে সে আপনারা বুঝতেই পারছেন। মিয়াও মিয়াও যে অ্যাপোকাল পাওয়ারটা নিয়েছিল সিস্টেমের কাছ থেকে, তারই খেসারত দিতে হয়েছে ওকে ওই পৃথিবীটাকে ভুলে গিয়ে। এখন ও যে অন্য পৃথিবী থেকে এই নোবেলা দুনিয়ায় এসেছে এটাও মনেই করতে পারছে না। এদিকে আমরা দেখতে পাই মাস্টারের সঙ্গে কথা বলতে এসেছিল মুইয়াও। মুইয়াও যখন জানতে পেরেছে এই লোক তার আঙ্কেল অর্থাৎ তার বাবার বন্ধু, তখন মুইয়াও ভীষণ খুশি হয়। মুইয়াও বলে তাহলে আপনি কি আমার বাবার রেখে যাওয়া ওই ডেমন ম্যাপটা ঠিক করতে পারবেন? এটা পুড়ে গিয়েছে আর এটা অল্প একটু আছে। মাস্টার তখন বলে এটাকে ঠিক করা যাবে, তবে এটা ঠিক করতে হলে আমাদের রেশম পোকার প্রয়োজন হবে, যেটা চাইনান সিটিতে পাওয়া যায়। তার থেকেও বড় কথা এই যে ম্যাপটা, এটা কিন্তু মুইয়াওয়ের বাবা তৈরি করেনি। এই ম্যাপটার আবিষ্কারই হলো মিস্টার ওয়েন, মানে মিস্টার ওয়েনই ওই ম্যাপটা তৈরি করেছিল। আর ওই ম্যাপটা মুইয়াওয়ের বাবার কাছে দিয়েছিল, কারণ মুইয়াওয়ের বাবা ছিল একজন গ্রেট ডেমন ক্যাচার, আর সেজন্যই তো ওই লোক সমস্তটাই জানে। এবার মুইয়াও চাইনান সিটিতে যাওয়ার জন্য লু ফুইয়ের সঙ্গে করে যেতে শুরু করে ওই কোল্ড রেশম সিল্কটা আনার জন্য। কিন্তু এদিকে চুই চুইয়ের খুব মন খারাপ হয়। একদিকে মিয়াও মিয়াওরা শিলিং পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর এদিকে লু ফুই আর মুইয়াও চলে যাচ্ছে অন্য একটা শহরে। ও একদম একা হয়ে গেল। কিন্তু তারপরেও চুই চুই একদম একা নয়, কারণ এখানে ওর দাদু আছে, আর দাদু থাকলে ওর আর কি লাগে। এদিকে শিলিং পাহাড়ের উদ্দেশ্যে আমাদের মিয়াও মিয়াও এবং জিসি চলে এসেছিল। ওদের কাছে একটা ম্যাপও ওরা রেখেছিল, কিন্তু ওরা কোনোভাবেই বুঝতে পারছিল না শিলিং পাহাড়টা ঠিক কোন দিকে। ওরা অনেকগুলো শহর অলরেডি অতিক্রম করে ফেলেছে, কিন্তু কোথাও শিলিং পাহাড় দেখতে পায় না। ওরা একটা জায়গায় এসে থমকে যায়, যেখানে একটা লোক ওদেরকে একটা সুন্দর ছবি এঁকে দেয়, যেটাকে আমরা আধুনিক দুনিয়ায় বলতে পারি ফোনে ছবি তোলা বা সেলফি তোলা। কিন্তু মিয়াও মিয়াও ওর হাতে একটা ভিক্টোরির চিহ্ন দেখিয়েছিল। এটা দেখে জিসি বলে মিয়াও মিয়াও এটার মানে কি? মিয়াও মিয়াও তখন বলে আমিও তো জানি না, কিন্তু এটা দিয়ে অনেকে বিজয় বিজয় দেখাচ্ছে না, সেজন্যই আমি এটা দিয়েছিলাম। এরপরে ওরা ওই ছবিটা নিয়ে আবারও পুনরায় রওনা শুরু করে। আর এদিকে এরা দুইজন রওনা করেছিল চাইনান সিটির উদ্দেশ্যে। লু ফুই মুইয়াওকে বলে তুমি সবসময় জানতে চাইতে না আমার নেচার কেন ছোটবেলার, তাহলে আজকে তোমাকে বলি। যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমি এই চাইনান সিটিতেই বড় হয়েছি, আর ছোট্টবেলায় আমার বাবা মা মারা গিয়েছিল, আর তখন আমার উপর দিয়ে যে দুর্বিষহ ঝড় বয়ে গিয়েছিল সেই ঝড় আমি ভুলতে পারি না। আর এদিকেই এরা দুজন অন্য একটা শহরে রওনা করেছিল। এরা অনেকগুলো শহর অলরেডি অতিক্রম করেছে। এখন এরা উতং নামের একটা শহরে যাবে, এবং এই উতং শহরে নাকি অনেক সুন্দর একজন লেখক আছে যে দারুণ দারুণ গল্প লেখে। এখন যখন ওরা ক্যারেজ থেকে নামছিল তখন মিয়াও মিয়াওর কাছ থেকে ওরা একটা নোটবুক পড়ে যায়, আর এই নোটবুকে উতং শহরের নাম আগে থেকেই লেখা ছিল, যেটা জিসি পড়ে বলে মিয়াও মিয়াও তুমি আগে থেকেই উতং শহরের নাম এই নোটবুকে লিখে রেখেছো, তার মানে তুমি কি জানতে যে যাত্রাপথে আমাদের উতং শহরে আসতে হবে? মিয়াও মিয়াও বলে উদং শহর কই না তো, আমার তো কিচ্ছু মনে নেই। তোমাকে আমি বলেছিলাম না আমি হঠাৎ হঠাৎ যেন কি ভুলে যাচ্ছি, মনে পড়ছে না আমার কিছু। আসলে মনে হয় আমি এটা লিখেছিলাম, কিন্তু এখন মনে করতে পারছি না। আসলেই তো মিয়াও মিয়াও ওর পাস্ট ভুলে গিয়েছে। এদিকে লুফুই বলে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মা মারা যায়, আর আমি কোথাও এক টুকরো খাবার পেতাম না, তখন চুরি করে খাবার খেতাম। আর তখনই আমি একটা গ্রামে যেয়ে উপস্থিত হই, যে গ্রামের লোকজনই আমাকে এক প্রকার মানুষ করেছে। সেখানে একদিন একটা ছেলে এসে আমাকে একটা পান রুটি দিয়েছিল আর বলেছিল খেতে। তারপর থেকে ওই গ্রামেই আমি থাকতে শুরু করি। গ্রাম
গ্রামের বিভিন্ন জায়গা থেকে কাঠ সংগ্রহ করতাম। এভাবে আমার দিন চলে যেত। একদিন একটা জঙ্গলে গিয়েছিলাম কাঠ সংগ্রহ করতে। তখন একটা বাচ্চা মেয়েকে কাঁদতে দেখি। তখন তো আমার ডেমন এবং মানুষ সম্পর্কে আলাদা করে কোনো ধারণা ছিল না, কারণ আমি অনেক ছোট ছিলাম। ওখানে গিয়ে আমি একটা ছোট্ট ডেমন মেয়েকে দেখতে পাই এবং আমি ভেবেছিলাম যে এ হয়তো আমাদের মতোই হবে। এর জন্য ওই মেয়েটির সঙ্গে আমি গল্প করতাম, ওই মেয়েটিকে খাবার দিতাম, আর যখনই জঙ্গলে যেতাম তখনই মেয়েটির সঙ্গে সময় কাটাতাম। সেই মেয়েটির কাছ থেকে প্রথমেই আমি আমার ম্যাজিক্যাল স্পেলগুলো শিখতে শুরু করি, কারণ মেয়েটি একটা ডেমন ছিল আর আমি একটা মানুষ ছিলাম। এবার ওই মেয়েটিকে আমি আমার গ্রামেও নিয়ে এসেছিলাম। একদিন কাজ শেষে ফিরে এসে দেখি আমার গ্রামের সমস্ত মানুষগুলো মরে পড়ে আছে, একটা মানুষও জীবিত নেই। আমি তখন প্রচণ্ড অবাক হয়ে যাই, কিভাবে এই সমস্ত মানুষগুলো মারা যেতে পারে। তখনই আমি দেখতে পাই সেই ছোট্ট পিচ্চি ডেমনটাকে। আমি তার দিকে তাকিয়ে থাকলে সে বলে সেই এই মানুষগুলোকে মেরে ফেলেছে। তখন আমি বুঝতে পারি মানুষ আর ডেমনের পার্থক্য, আর তারপরে ওই ছোট্ট পিচ্চি ডেমনকে আমি মেরে ফেলি। তারপর থেকে ওই গ্রাম ছেড়ে আমি শহরে চলে আসি। আমার মাস্টার আমাকে তারপর থেকে মানুষ করেছে, কখনো এই গ্রামে আমি আর ফিরে আসিনি। এবং আমি নিজেকে আজও এর জন্য অপরাধী মনে করি যে হয়তো বা ডেমনের সঙ্গে বন্ধুত্ব করার জন্য পুরো গ্রামবাসী মারা গিয়েছিল। আমার নিজেকে এখনও অপরাধী মনে হয়। মুইয়া ওকে জড়িয়ে ধরে বলে, এর জন্য তোমার কোনো হাত নেই, কারণ ওই ডেমনকে তুমি তো তোমার সরলতার জন্যই বন্ধুত্ব করেছিলে। তুমি তো জানতে না ওই ডেমন একদিন তোমার এত বড় সর্বনাশ করবে। আর এদিকে আমরা এদের দুইজনকে দেখতে পাই, এরা সেই উতম শহরে চলে এসেছিল। এখানে একটা লোক গল্প পড়ে পড়ে শোনাচ্ছিল আর সমস্ত মানুষ তার এই গল্প শুনছিল। আর মিয়াও ম্যাও এবং জিসি এরা দুজনে এই গল্প শুনছিল। এখানে ওরা বিভিন্ন ডেমন এবং মানুষদের প্রেমের গল্প শুনতে পায়, আরও অনেক মানুষের দুঃখের গল্পও শোনে। কিন্তু এইসব গল্পের যে রাইটার তার নাম জিংও, সেই জিংওর সঙ্গে দেখা করতে আসে ওরা। কিন্তু জিংওর সঙ্গে দেখা করার জন্য লাইন লেগে আছে। এর সঙ্গে দেখা করতে গেলে মিনিমাম ওদেরকে 6-7 মাস ওয়েট করতেই হবে, আর তার আগেও তো অনেক মানুষ এখানে লাইন দিয়েই আছে। কিন্তু জিসি এসে বলে, গিয়ে তোমার লেখককে বলো আমি জিসি দেখা করতে এসেছি, দেখবে সে আমার সঙ্গে দেখা করবে। এরপরে সত্যি সত্যি দেখা যায় এই লোক জিসির কথা শুনেই ওর সঙ্গে দেখা করতে আসে। আর এই সেই জিংও, যে এই সমস্ত গল্পের লেখক। ওই লোক বলে যে তুমি যেসব ডেমনদের গল্প লিখেছো এইসব গল্প তুমি কোথায় পেয়েছো। লোকটি তখন জিসিকে জিসি বলে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে কয়েক বছর ধরে খুঁজছি। আপনাদের অবাক লাগছে না? ঠিক এই সময় আমাদের একটা ফক্স ডেমনকে দেখানো হয়, আর এই ডেমনের নাম হলো লুই। আপনাদের হয়তো সব এলোমেলো লাগতে পারে, আসলে এই যে লেখক, এই লেখক উতং শহরে অনেক ভালো একজন লেখক। আর এই লেখককে ওই ফক্স ডেমন লুই বলেছে জিসি নামের একটা ছেলেকে খুঁজে বের করতে। ওই লোক যেহেতু মানুষ এবং ডেমনদের বিভিন্ন গল্প লিখতো এবং সেগুলো পড়ে পড়ে শোনাতো, ওর গল্প শুনতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতো। তাই লুই ওই লোককে বলেছে তোমার গল্প শুনতে যদি কখনো জিসি নামের কেউ আসে তাহলে তাকে আমার কথা বলবে। এবার জিসিকে যেহেতু এই লোক পেয়ে গিয়েছে, তাই এই লোক এক বক্স ভর্তি মুক্তা এনে জিসির কাছে দেয়। এবং এগুলো সাধারণ কোনো মুক্তা ছিল না, এগুলো ছিল বিভিন্ন ডেমন এবং মানুষদের চোখের পানি। ওই চোখের পানি দিয়েই এই মুক্তাগুলো সৃষ্টি হয়েছে। এবং ওই মুক্তাগুলোতে ওরা যখনই হাত দিয়েছিল তখনই পার্টিকুলারলি আলাদা করে এক একজন মানুষের দুঃখের কাহিনী ওরা দেখতে পাচ্ছিল, এবং ওটাতে হাত দেওয়ার সাথে সাথেই ওরা পুরোটাই অনুভব করতে পারছিল। এবং এই লোক বলে, আসলে এই পালগুলো আমি পেয়েছিলাম একটা মিউজিক হাউসে, আর সেখানেই আমি প্রথম লুইয়ের দেখা পাই। আর এই প্রতিটা মুক্তা স্পর্শ করে যে গল্পগুলো আমি দেখতে পেতাম সেগুলোকেই আসলে আমি লিখতাম এবং মানুষকে পড়ে পড়ে শোনাতাম। এবার জিসিকে ও আরও বলে, একদিন আমি একটা মিউজিক হাউসে গিয়ে হঠাৎ করে লুইকে দেখি সে আমার জন্য একটা রেড বক্স নিয়ে এসেছে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর লুই তখন আমার কাছে ওই রেড বক্সটা দিয়েছিল, তার ভিতরেও একটা মুক্তা পাথর ছিল, কিন্তু সেটা ছিল একদম লাল রঙের আর সেটা ছিল অর্ধেক। আর এই মুক্তা পাথরটাই মূলত লুই তোমাদেরকে দিতে বলেছে। ওই পাথরে হাত দেওয়া মাত্রই জিসি দেখতে পায় ওর মায়ের প্রতিচ্ছবি। আসলে এর ভিতরে যে মহিলার গল্প ছিল, এই মহিলার নাম হলো চিংহুয়ান। এ ছিল নবম স্তরের একজন ডেমন এবং এই ছিল আসলে জিসির মা। আর এটা হলো জিসির বাবা, যাদের প্রেম হয়ে গিয়েছিল, যারা শিলিং মাউন্টেইনে থাকতো। একদম প্রথম পর্বে এদেরকে ছোট্ট করে একবার দেখানো হয়েছিল, আপনাদের মনে আছে? যখন ওয়াটার ডেমনদেরকে একটা মাউন্টেইনে আটকে রাখা হয়েছিল আর বলা হয়েছিল শিলিং মাউন্টেইনে গিয়েই ওরা পুনরায় পুনরুজ্জীবিত হতে পারবে। আর ওই মাউন্টেইনেই মূলত জিসির বাবা এবং মা একসঙ্গে বসবাস করত। কিন্তু জিসির বাবা ছিল একজন মানুষ আর জিসির মা ছিল নবম স্তরের একজন ডেমন, আর যে ছিল সমস্ত ডেমনদের কুইন। তার মানে বুঝতেই পারছেন কি শক্তিশালী ডেমন ছিল জিসির মা। এবার জিসির মনে পড়ে জিসির মা একদিন
ওকে ফেলে রেখে চলে গিয়েছিল। সেজন্য জিসি তার মাকে হেট করে যে কেন তাকে এই পৃথিবীতে এনে তারা তাকে এভাবে ছেড়ে দিয়ে চলে গেল। জিঙ্গু তখন মিয়াও মিয়াওয়ের কাছে একটি লেটারও দেয়, আর যেটা ছিল মূলত একটা ম্যাপ। এটাও লুই দিয়েছে। লুই বলেছে জিসি আসলে এই ম্যাপটা ওর কাছে দিতে, যেন এই ম্যাপ ধরে ওরা লুইয়ের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে। এই লোক আলাদা করে মিয়াও মিয়াওকে যখন ম্যাপটা দেয় তখন মিয়াও মিয়াওকে এটাও বলে, আচ্ছা মিস, আপনি কি কিছু ভুলে গিয়েছেন আপনার নিজের সম্পর্কে? আপনি তো আপনার প্রেমিকের সমস্ত অতীত ঘাটতে এখানে এসেছেন, কিন্তু আপনার কি আপনার অতীত সম্পর্কে কিছু মনে আছে? মিয়াও মিয়াওয়ের তখন কথাটা শুনে বেশ ধাক্কা লাগে। এরপরে ওরা ম্যাপ অনুসরণ করে পুনরায় আবারও লুইয়ের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু কোথায় পাবে ওরা লুইকে? এদিকে আমাদের এদের দুজনকে দেখানো হয় এরা চাইনান সিটি লুওরা ভিলেজে এসেছিল। এখানে এসে জঙ্গলেই ওরা একটা লোককে দেখে থেমে যায়। লু ফুই এই লোকটিকে দেখে বলে, মিস্টার দং, চাচা তুমি বেঁচে আছো? এটা বলেই গ্রামে আসে। গ্রামে এসে দেখে যেসব মানুষগুলোকে 10 বছর আগেও সবাইকে মরে যেতে দেখেছিল, ছোট্ট ওই ডেমন যাদের সবাইকে মেরে ফেলেছিল, তারা সবাই বেঁচে আছে। এটা দেখেও অবাক হয়ে যায়, এই মানুষগুলো কিভাবে বেঁচে থাকতে পারে। ও এদের কাছ থেকে শোনে যে ওরা কিভাবে বেঁচে আছে। গ্রামের সবাই তখন লুফুইকে বলে, আমাদের বাঁচিয়েছিল একটা ফক্স ডেমন। সে মূলত একজন ডিভাইন ডক্টর এবং সেও এই গ্রামেই বসবাস করে আমাদের সাথেই। সেই তো আমাদেরকে বাঁচিয়েছিল, সেজন্যই তো আমরা বেঁচে আছি। গ্রামের শেষ প্রান্তে গেলেই তাদের বাড়ি তোমরা পেয়ে যাবে। এরপরে সেই ফক্স ডেমনের সঙ্গে দেখা করতে এরা দুজন আছে। এসে এরা প্রথমে ফক্স ডেমনের হাজব্যান্ডকে দেখতে পায়, আর এরপরে ফক্স ডেমনকে দেখতে পায়। এই ফক্স ডেমনের হাজব্যান্ড আবার একজন মানুষ, আর এ হলো ডেমন। এরা আসা মাত্রই ও নিজের স্বরূপে আসে, আর তারপরে এদের সঙ্গে ঠিকঠাক হয়ে কথা বলে। এরপরে এদের ছোট্ট একটা মেয়ে যার নাম চুচু, তাকেও দেখানো হয়। এই ফক্স ডেমনের স্বামীর নাম হলো জুন। এই জুন লোকটা আবার অনেক বেশি অসুস্থ। এখান থেকে অনেক বছর আগেই তাদের প্রেম হয়েছিল এবং এই লোককে বাঁচানোর জন্য ওই মহিলা এখানেই এসেছে। ওই মহিলা একজন ডাক্তার, আর সে তার হাজব্যান্ডকে এই এত বছর ধরে শুধুমাত্র একটা রেশম পোকা দিয়ে বাঁচিয়ে রেখেছে। এদিকে এদের দুজনকে দেখি যারা ওয়াটার ফোর্টে চলে এসেছিল, যেখানেই মূলত লুই থাকে। এখানে এসে ওরা অনেকগুলো ডেমনকে দেখতে পায় যারা সবাই ছিল মেয়ে, এবং তারা এখানে সবাই সুখে শান্তিতেই বসবাস করছিল। কিন্তু যখনই লুই আসে জিসির সামনে, তখনই জিসির কাছে থাকা ক্রিসেন্টটি সোজা লুইয়ের সামনে এসে পড়ে এবং ওকে আঘাত করতেই যাচ্ছিল। এটা কিন্তু কোনোভাবেই ট্রাই করেনি জিসি। ওই অস্ত্রটা নিজেই লুইয়ের সামনে এসে এভাবেই থেমে যায়। জিসি ওটাকে কন্ট্রোল করে। এরপরে ওরা বসে কথা বলে, কিন্তু এদেরকে নিয়ে অন্য একটা জায়গায় আসে লুই। এটা ছিল মূলত জিসির বাড়ি, যেখানে মায়ের সঙ্গে বড় হয়েছিল জিসি। জিসির ছোট ছোট টুকরো টুকরো স্মৃতিগুলো মনে পড়ে, যেগুলো অনেক বছর আগেই ভুলে গিয়েছিল। এখন ওর মনে পড়ে যে হ্যাঁ, লুইকে তো ও চিনত। লুই আসলে ওর মায়ের সঙ্গে 1000 বছর ধরে শিলিং মাউন্টেইনে ছিল, আর লুই ছিল ওর মায়ের একদম ছোট বোনের মতো। এদিকে মুই ইয়াওকে দেখানো হয়। মুই ইয়াও এবং লু ফুই এসেছিল সেই ফক্স ডেমনের সঙ্গে দেখা করতে, যেখানে ফক্স ডেমনের হাতেও একটা রেশম পোকা দেখতে পায়। মূলত এই রেশম পোকা দিয়ে সে তার হাজব্যান্ডকে বাঁচিয়ে রেখেছে, আর এই রেশমের সন্ধানেই কিন্তু এসেছিল ওরা। এখানে এসে ফক্স ডেমনের কাছ থেকে জানতে পারে জুনের পরিবাররা মূলত ডেমন ধরতো, এবং তারা একদিন অনেকগুলো ফক্স ডেমনকে ধরে। কিন্তু জুন ছিল অত্যাধিক ভালো মানুষ, তাই ও একটা ফক্স ডেমনকে ছেড়ে দিয়েছিল। আর সেই ফক্স ডেমনটা আর কেউই ছিল না, সে ছিল এই মহিলা। তো জুনের এত মহানুভবতা দেখেও জুনের প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু জুন ছিল ভিতর থেকে অনেক অসুস্থ, আর সে তার ডিভাইন শক্তি দিয়ে জুনকে বাঁচিয়ে রেখেছে এই ঠান্ডা রেশম পোকা দিয়ে। কিন্তু রেশম পোকা দিয়ে কিভাবে সে জুনকে বাঁচিয়ে রাখতে পারে সেটা তার মাথায় ঢোকে না। মুইয়াও বলে যে তোমার ওই রেশম পোকাটা আমাদেরকে মাত্র কয়েকদিনের জন্য দিবে, আমরা আবার তোমাকে সেটা ফিরিয়ে দিব। তখন চুচু আড়াল থেকে এদের কথা শোনে। এই চুচুকে দেখে আমার বেশ সন্দেহ মনে হচ্ছে। এবার এই মহিলা ওদেরকে রেশম পোকা দিতে রাজিও হয়। এদিকে আমরা আবার লুইকে দেখতে পাই। লুই জিসিকে ডেকে নিয়ে একটা গার্ডেনে নিয়ে যায়, আর মিয়াও মিয়াওকে ঘুমিয়ে পড়তে বলে। মিয়াও মিয়াও ওর সমস্ত জিনিসপত্র নিয়ে একটা রুমে আসে। সেখানে মিয়াও মিয়াওকে সবসময় হেল্প করার জন্য একটা মেয়ে ছিল। সেই মেয়েটি এদের দুজনের একটা ছবি দেখে বলে, তোমাদের তো ভারী সুন্দর লাগছে, তোমরা এখানে আসলে কি জন্য এসেছো? মিয়াও মিয়াও বলে শিলিং মাউন্টেইনের খোঁজে। তখন মেয়েটি বলে, শিলিং মাউন্টেন? শিলিং মাউন্টেন তো এই মাউন্টেনটা যেটা এই ছবিতে দেখা যাচ্ছে। তখন মিয়াও মিয়াও বলে, শিলিং মাউন্টেন না ধ্বংস হয়ে গিয়েছিল, তার মানে এটা এখনো আছে?
তখন মেয়েটি বলে, হ্যাঁ, তবে হতে পারে ওটা একটা ইলিউশন, হয়তোবা ওটাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আদতের সিলিং মাউন্টেন বলে কিছুই নেই। আর এরপরে মেয়েটি বলে, তুমি ঘুমিয়ে পড়ো, কিন্তু ও বলে আমার জিসির সঙ্গে দেখা করতে হবে। তবে মেয়েটি মিয়াও মিয়াওকে বলে, এখন তুমি জিসির সঙ্গে দেখা করতে পারবে না, আর আমাকে ক্ষমা করে দিও। এদিকে জিসিকে নিয়ে একটা গাছতলায় নিয়ে এসেছিল লুই। লুই বলে, এখানে তোমার মায়ের সমস্ত স্মৃতি আছে যেগুলো তুমি দেখতে পাবে। এদিকে মিয়াও মিয়াওর চোখ দিয়ে পানি পড়ছিল। মিয়াও মিয়াওকে প্রচন্ড দুঃখী মনে হচ্ছিল। আসলে ওই মেয়েটি মিয়াও মিয়াওয়ের ভিতর থেকে ওর সমস্ত স্মৃতিকে নিয়ে নিয়েছে, আর মিয়াও মিয়াওয়ের এর জন্য খুব দুঃখী লাগছিল। মিয়াও মিয়াওয়ের চোখের এক ফোঁটা জলকেও ওই মেয়েটি একটা পাথরে পরিণত করে, অর্থাৎ পারলে। এদিকে মিয়াও মিয়াওকে ছেড়ে জিসি এসেছিল এই বনে। এখানে এসে গাছতলায় ও দাঁড়িয়ে একটা স্মৃতি দেখতে পায়, যেখানে ওই ফক্সটেমন অর্থাৎ লুইয়ের কাহিনী দেখে। লুইকে মানুষরা ধরার জন্য একদিন এসেছিল। লুই তখন একটা পাহাড় থেকে নিচে ঝাঁপ দিয়েছিল, আর লুইকে পাহাড়ের নিচ থেকে বাঁচিয়েছিল মূলত জিসির মা চিন। চিন তার সমস্ত শক্তি দিয়েই বাঁচিয়েছিল এই ফক্সকে, এবং কয়েক মাস ধরে এর চিকিৎসা করেছিল, এবং অনেক দিন পরে লুই অবশেষে মানুষের রূপে ফিরে আসতে পারে। এরপর থেকে ওর জিসির মায়ের সঙ্গেই এখানে এই মাউন্টেনেই থেকে যেতে শুরু করে। তখনও কিন্তু জিসির জন্ম হয়নি। এটা ছিল জিসির জন্মের 1000 বছর আগের গল্প, যে 1000 বছর আগে লুই এবং জিসির মা একসঙ্গেই শিলিং মাউন্টেইনে থাকতো এবং খুব সুখেই তাদের দিন কাটছিল। একদিন হঠাৎই সে জানতে পারে এই মাউন্টেইনে 2 জন ডেমন ক্যাচার এসেছে। তার ভিতরে একজন ছিল মুইয়াওয়ের বাবা, আর একজন ছিল লুফুইয়ের মাস্টার। কিন্তু লুফুইয়ের মাস্টার মুইয়াওয়ের বাবাকে নিষেধ করে এখান থেকে কোনো ডেমন ধরার জন্য, তাই ওরা সেদিন কোনো ডেমন না ধরেই চলে গিয়েছিল। এরপরে ও আরও একটা স্মৃতি দেখতে পায়, যেখানে দেখা যায় মু ফ্যামিলিতেই মূলত নিয়ে গিয়েছিল জিসিকে কেউ একজন, আর ও ওই ফ্যামিলিতেই বড় হয়েছে। কে নিয়ে গিয়েছিল তাও জানে না। আরও একটা স্মৃতিতে ও দেখতে পায় যে এখানে সম্পর্ক কেবল শুরু হয়েছিল জিসির বাবার সঙ্গে জিসির মায়ের, এবং যখন লুই জানতে পারে জিসির বাবা আসলে একজন মানুষ, তখন লুই অনেকবার বারণ করেছিল জিসির মাকে ওর সঙ্গে সম্পর্কে না জড়াতে, কারণ একজন মানুষের সঙ্গে সম্পর্ক হলে তা তাদের জন্য অকল্যাণকর হবে, কখনোই তা কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। লুই জিসির মাকে অনেক করে বুঝিয়েছিল, কিন্তু জিসির মা তবুও জিসির বাবাকে প্রচণ্ড ভালোবাসত। একদিন ওরা দেখতে পায় আকাশে একটা ফরমেশন। জিসির মা যেহেতু নবম স্তরের একজন ডেমন ছিল, তার প্রচুর ডেমনিক পাওয়ার ছিল, সে মূলত ওই ফরমেশনটা ভাঙার চেষ্টা করলে ভাঙতে পারে না। তখনই লুই বুঝতে পারে জিসির মা আসলে প্রেগনেন্ট, এবং তার ভিতরে যে সন্তান বেড়ে উঠছে সেই মূলত তার ডেমনিক কোরকে খেয়ে নিচ্ছে। আর ওই বাচ্চা যতই বড় হচ্ছে ততই জিসির মায়ের শক্তি কমতে শুরু করেছে, কারণ ভিতরে থেকে বাচ্চায় তার মায়ের সমস্ত শক্তিকেই শুষে নিচ্ছিল। আর সেজন্য নবম স্তরের এই ডেমনও অনেক দুর্বল হতে শুরু করে। আর সেজন্যই তো লুই প্রচণ্ড ক্ষেপে আছে জিসির প্রতি, কারণ জিসির জন্যই সে মনে করে যে জিসির মায়ের মৃত্যু হয়েছে। জিসির মা কখনো কাঁদতে পারতো না, কিন্তু একদিন সে তার চোখ দিয়ে এক ফোঁটা রক্তও ফেলে, এবং সেটা দিয়ে একটা পার্ল তৈরি করে, যার ভিতরেই মূলত তার সমস্ত স্মৃতিগুলো বন্দী হয়েছিল। জিসির যখন জন্ম হয় তখন তার মা একাই জিসিকে মানুষ করেছিল, কারণ জিসির বাবা কখনোই তার মায়ের সঙ্গে আর দেখা করতে আসতে পারেনি। তাছাড়া ওই শিলিং মাউন্টেন তো একবার ধ্বংস করে দিয়েছিল রানী, মানে মহারানী যাও, যেটা আপনারা আগেই দেখেছেন। জিসির মা তখন জিসিকে নিয়ে অন্য একটা জায়গায় চলে এসেছিল, আর জিসির ডেমনিক পাওয়ারটাকে সবসময় কন্ট্রোলে রাখার জন্য ওর মাথায় এই হেয়ার ব্যান্ডটাও বেঁধে দিয়েছিল। আর একদিন জিসির মা ওকে ছেড়ে চলেও যায়। জিসি বলে, আমার মা যদি আমাকে এতই ভালোবাসতো তাহলে আমাকে ছেড়ে কেন গিয়েছিল। আসলে জিসির মা জিসিকে নিয়ে যেখানে বসবাস করতো সেখানেও ডেমন ক্যাচাররা এসে তাদেরকে প্রতিনিয়ত উত্তপ্ত করত। আর জিসি জানতো যে ওর বাবা ওর মাকে ছেড়ে চলে গিয়েছে, সেজন্য ও একবার জানতে পেরে ওর বাবাকে আঘাত করতে এসেছিল, কিন্তু আঘাত করতে পারেনি। জিসি ভাবতো ওর বাবার জন্যই ওর মা এত কষ্ট পাচ্ছে, সেজন্য ওর রাজবাড়িতে এসে ওর বাবাকে একটুখানি হার্ট করেই চলে যায়। ওর বাবাও বুঝেছিল এটা তারই ছেলে, কিন্তু সেদিন ও ধরা পড়ে গিয়েছিল ডেমন ক্যাচারদের কাছে। ওর মাই সেদিন ওকে বাঁচানোর জন্য নিজেকে ধরিয়ে দিয়েছিল। আর জিসি প্রচণ্ড কাঁদছিল, কিন্তু ওর মা জিসির এই কান্না থামানোর জন্য আর জিসি যাতে ওর মাকে নিয়ে চিন্তা না করে সেজন্য জিসিকে একটা চিন্তামুক্ত তাবিজ দিয়েছিল, যার কারণে জিসি ওর মায়ের সমস্ত স্মৃতি ভুলে গিয়েছিল। এজন্য ছোটবেলা থেকে ওর মায়ের কোনো স্মৃতি আর ওর মনে নেই। আজকে ওর সমস্তটাই মনে পড়ে যায়। জিসির মা আসলে জিসিকে বাঁচানোর জন্য ডেমন ক্যাচারদের কাছে নিজেকে ধরিয়ে দিয়েছিল, আর সেখান থেকেই জিসি পালিয়ে পালিয়ে বেড়াতো।
পরদিন যখন সবাই জানাজানি হয়ে যায় যে একটা বড় ডেমন ধরা পড়েছে, তখন ও জিসি কিছু বুঝতে পারে না, কারণ ওর তো মনেই নেই যে ওর একটা সুন্দর মা ছিল। এবার লুই বলে, কেন তোমার মা সেদিন নিজেকে ধরিয়ে দিয়েছিল সেটা আমিও জানতে চাই। জিসি বলে, আসলে সে আমার জন্যই নিজেকে বিসর্জন দিয়েছে। আমি এতকাল মাকে ঘৃণা করতাম, সে কেন আমাকে ছেড়ে গিয়েছে, আসলে তার জন্য তো আমিই দায়ী। লুই বলে, সেজন্যই তো আজকে আমি তোমাকে মেরে ফেলবো আর পুনরায় আমার দিদিকে তার জীবন ফিরিয়ে দেব, কারণ তোমার ভিতরে যে ডেমন কোর আছে সেটা যদি তাকে দিয়ে দিই এবং তার হার্ট দিয়ে যদি আমি তাকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে তোমার মাকে আমি পুনরায় বাঁচাতে পারবো। সেজন্যই তো আমি এখানে ফাঁদ পেতেছি, তোমাকে ডেকে এনেছি যাতে তোমাকে এখানে মারতে পারি আর তোমার ডেমন কোর দিয়ে আমার দিদিকে আবারও বাঁচিয়ে তুলতে পারি, কারণ তোমার জন্যই আমার দিদি মরে গিয়েছে। এদিকে আমরা লোরা ভিলেজে এদেরকে দেখতে পাই। ভিলেজের সবাই অনেক বেশি ভালোবাসতো লুফুইকে। তো লুফুই যেহেতু এখন মুইয়াওকে ভালোবাসে, তাই ভিলেজের সমস্ত মানুষজন এদের ধরে বিয়ে দিয়ে দেয় এবং বলে আজকে থেকে তোমরা স্বামী স্ত্রী, এবং এদেরকে একটা রুমও দেওয়া হয় ফুলসজ্জার জন্য, যে রুমে ওদেরকে রেখে ওরা বাহিরে চলে যায়। তো এরাও এই হ্যাপি এন্ডিংটা মেনেই নিয়েছিল এবং এদেরও খুব মজা লাগছিল। গ্রামবাসী বাহিরে থেকে এদেরকে দেখছিল, কিন্তু যখন গ্রামবাসী এদেরকে এত হাসি খুশিভাবে দেখছিল, তখনই দেখা যায় হঠাৎ করে গ্রামবাসী কেমন রোবটের মতো হাঁটতে শুরু করে, আর দূর থেকে মনে হচ্ছিল এই গ্রামবাসীকে কেউ একজন পিছন থেকে কন্ট্রোল করছে, যার কন্ট্রোলে এরা সবাই চলছে পাপেটের মতো। রাতের বেলা লুফুই আর মুইয়াও যখন ঘুমিয়েছিল, মুইয়াও কানে কানে আবারও একটা চিকন বাঁশির সুর শুনতে পায়। মনে হচ্ছে কেউ ওকে জঙ্গলের দিকে ডাকছে। ও ফলো করতে করতে সোজা জঙ্গলের ভিতরে চলে আসে। মুইয়াও একটা মহিলাকে দেখতে পায়। ফলো করতে করতে এসে দেখে যে এটা আর কেউ নয়, এটা ছিল সেই ফক্স ডেমন, যে তার স্বামীকে একটা সিলকম দিয়ে বাঁচাচ্ছে। এখানে সে একটা মানুষকে চিকিৎসা করছিল, যদিও এই মহিলাটি ছিল একজন ডিভাইন লেডি ডক্টর। তো এই লোকটি বলে যে হ্যাঁ, এখানে ওই মহিলা আমার একটা সার্জারি করছিল, আর ওই লোকটির হার্টেও একটা কাটার দাগ দেখা যায়। এই মহিলা সেটাকে সেলাই করছিল। মহিলা বলে, আপনি আমাকে ভুল বুঝবেন না। এটা বলে এখান থেকে চলে যায়। মুইয়াও তখন সাথে সাথে ওর পাতা দিয়ে কল দেয় অ্যাস্ট্রোনমিক্যাল ব্যুরোতে গাউসির কাছে। গাউসির কাছে ও এটা জানতে চায় প্যান্থম ডেমন সম্পর্কে। প্যান্থম ডেমন অনেক ভয়ানক একটা ডেমন, আর এই ডেমন মূলত একটা রেশম পোকা থেকেই সৃষ্টি হয়। প্রথমে তো এ থাকে রেশম পোকা, তারপরে 4 বার খোলস পাল্টায়। 4 বার খোলস পাল্টানোর পরে সে 9ম স্তরের একজন ডেমন হয়ে ওঠে, যে ডেমন অনেক ভয়ানক, যে ডেমনকে কেউ কাবু করতে পারে না। গাউসি বলে, তুমি কি ওখানে কোনো খোলস দেখতে পাচ্ছ? মুইয়াও বলে, আমি এখানে 3 বার খোলস পাল্টানোর চিহ্ন দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে এখানে কোথাও একটা প্যান্থম ডেমন লুকিয়ে আছে, হয়তোবা এই গ্রামেই। তাহলে বোধহয় গ্রামের কোনো মানুষই আসলেই জীবিত নয়, বরং তারা সবাই আগেই মারা গিয়েছে, কেউ এদেরকে কন্ট্রোল করছে। গ্রামে এসে দেখে যে প্রত্যেকটা মানুষের হৃদয়ের ওখানেই একটা করে কাটার দাগ, অর্থাৎ এদের কারোর ভিতরেই কোনো হৃদয় নেই। তখন ও সোজা নিজের রুমে চলে আসে আর এসে লুফুইকে বলে, আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। এই গ্রামের একটা মানুষই আসলে জীবিত নেই, কিন্তু পিছন থেকে কেউ এদেরকে কন্ট্রোল করছে। লুফুই বলে, আমি সবটাই জানি, তোমাকে নতুন করে আর কিছুই বলতে হবে না। মুইয়াও বলে, তুমি কোথা থেকে সবটা জানো? তখনই এখানে চুচু নামে সেই ছোট্ট মেয়েটি আসে। চুচু বলে, আমি বলেছি ভাইয়াকে, সে 10 বছর পরে ফিরে এসেছে এই গ্রামে। 10 বছর আগে ছোট্ট বাচ্চা অবস্থায় আমাকে রেখে গিয়েছিল, আর এখন সে শুধু আমার কন্ট্রোলেই থাকবে। লুফুই আসলেই ওর কন্ট্রোলে চলে গিয়েছিল এবং সে মুইয়াওকেও মারতে একটুও দ্বিধা করছিল না। লুফুইকে পুরোপুরি ওই মেয়েটাই কন্ট্রোল করছিল। তো এখানে ফক্স ডেমন কিন্তু মেইন ইভিল ডেমন না, বরং এই চুচু নামের মেয়েটাই সব কিছুর গোড়া, আর এই মেয়েটাই এর ইনোসেন্স দিয়ে মানুষকে বশ করে ফেলে। এই প্রত্যেকটা মানুষের হৃদয় কেড়ে নিয়েছে আর তাদেরকে একটা সুতার সাহায্যে বেঁধে রেখেছে, নিজের সঙ্গে কানেক্ট করে রেখেছে। এখন কেউ যদি ওই সুতাটা কেটে দিতে চায়, তাহলে মানুষগুলো একেবারেই মরে যাবে। তাই তো মুইয়াও সুতা কাটতে গিয়েও কাটতে পারে না, কারণ মুইয়াও যদি সুতা কেটে দেয় তাহলে লুফুই একেবারেই মারা যাবে। লুফুইয়ের হাটের ওখান থেকেই ওই সুতাটা চুচুর সঙ্গেই অ্যাটাচ করা ছিল। চুচু মুইয়াওকে বলে, তুমি এখান থেকে চলে যাও, ফুই ভাইয়া এখন থেকে আমার কাছে থাকবে। সেই 10 বছর আগে সে এই গ্রামে আমাকে ফেলে রেখে চলে গিয়েছিল। তাই তো যেদিনই আমি তোমাদের দেখেছি সেদিনই বুঝতে পেরেছি যে আমার ফুই ভাইয়া আবার আমার কাছে ফিরে এসেছে। সে আমাকে ছেড়ে গিয়েছিল কারণ আমি গ্রামের সব মানুষকে মেরে ফেলেছিলাম, কিন্তু আমি গ্রামের সব মানুষকে আবার তো জীবিতও করে ফেলেছি। এখন তো ফুই ভাইয়ার আমার সঙ্গে থাকতে আর কোনো সমস্যা নেই। এই সব মানুষগুলোই আসলে তার কন্ট্রোলেই থাকে। আর এই মেয়েটি মূলত একটা রেশম পোকা এবং 3 বারে খোলস পাল্টেছে, অর্থাৎ সে এখন অনেক বড় একজন প্যান্থম ডেমন। আর একবার যদি খোলস পাল্টায় তাহলে ও অনেক বড় লেভেলের ডেমন হয়ে যাবে।
এদিকে আমাদের মিয়াও মিয়াওকে দেখানো হয়। মিয়াও মিয়াওয়ের তার পূর্বের দিনের কোনো স্মৃতিই মনে নেই। ও জিশিকে একেবারে ভুলেই গেছে। তখনই ওর মাথার ভিতরে একবার কিছু একটা দোলাচাল করে যায়। ওর মনে হয় ও কাউকে ভালোবাসে, কিন্তু তাকে মনে করতে পারছে না। পাশে থাকা ডেমনগুলো বলে, তোমার প্রথম প্রথম এমন হবে, মনে হবে কাউকে ভালোবাসো, কিন্তু একসময় দেখবে তুমি সবাইকেই ভুলে যাচ্ছ। এটা তোমার ভালোর জন্যই করা হয়েছে, তুমি ভয় পেও না। তখন লুই আসে এখানে আর বলে, তোমার ভালোর জন্যই আসলে তোমাকে আমি চিন্তামুক্ত তাবিজ দিয়েছি, যাতে তুমি জিশিকে ভুলে যেতে পারো। তুমি একটুও চিন্তা করো না। এদিকে দেখতে পাই লুফুইকে ও নিজের কন্ট্রোলে রেখে দিয়েছিল, আর মুইয়াওকে জঙ্গলে বন্দি করে রাখা হয়েছিল। আর মুইয়াওয়ের শরীর থেকে পিওর ইন ব্লাড নিয়ে নিয়েছিল সেই ফক্স ডেমনটা ওই রেশম পোকাকে খাওয়ানোর জন্য, কারণ এই রেশম পোকা খুব দ্রুতই আবারও তার খোলস পাল্টাবে। মুইয়াও তখন ফক্স ডেমনকে জিজ্ঞেস করে, কেন তুমি ওকে ওর খোলস পাল্টাতে হেল্প করো? তখন এর একটা ফ্ল্যাশব্যাক বলে, ফক্স ডেমন আসলে খুব ভালো একটা ডেমন ছিল। এ কখনো মানুষের ক্ষতি করতে চাইতো না। একদিন এই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় ও দেখতে পায় ছোট্ট একটি মেয়ে রক্তমাখা অবস্থায় বসে আছে। তখন ফক্স ডেমন ওকে পেয়ে জিজ্ঞেস করে, তুমি কি সিল্ক ডেমন? মানে এই ডেমন তার দেহ থেকে বিভিন্ন রেশম সুতা বের করতে পারত, আর যেটা তার স্বামী জুনকে বাঁচানোর জন্য অনেক বেশি কাজে লাগবে। ফক্স ডেমন তখন এই মেয়েটিকে বলে, তোমার রেশম পোকা কি আমাকে দিবে? আমি আমার হাজব্যান্ডকে বাঁচাতে চাই। মেয়েটি তখন বলে, ঠিক আছে দিব, কিন্তু তুমি যদি গ্রামের এই সমস্ত মৃত মানুষগুলোকে বাঁচাতে আমাকে সাহায্য করো। ফক্স ডেমন বলে যে, আমি এত মানুষগুলোকে কিভাবে সাহায্য করব? মেয়েটি তখন বলে, আমি ওদেরকে বাঁচিয়ে তুলতে পারবো, কিন্তু আমার অনেক শক্তি খরচ হয়ে যাবে। তুমি আমার জন্য মানুষের রক্ত সংগ্রহ করবে। এরপরে মেয়েটি ওর রেশম পোকা থেকে বিভিন্ন রেশম সুতা বের করে ফেলে, আর এই রেশম সুতাগুলো ওর হাত থেকে ছড়িয়ে সমস্ত গ্রামের মানুষদের শরীরের ভিতরে চলে যায়। এই রেশম সুতার অনেক বেশি পাওয়ার ছিল। এটা দিয়ে যে কোনো মানুষের হৃদয়ের সঙ্গে কানেক্ট করা যেত, এবং সমস্ত মানুষগুলো তাৎক্ষণিকভাবে আবারও প্রাণ ফিরে পায়। কিন্তু এরা সব পাপেট হয়ে গিয়েছিল, এদের কারোর হৃদয় ছিল না। মেয়েটি ওদেরকে বাঁচিয়েছিল কারণ ওর ভাই বলেছিল যে, তুমি সবাইকে মেরে ফেলেছো, আমি তোমাকে ঘৃণা করি। তাই বাচ্চা মেয়েটি গ্রামের সবাইকে আবার বাঁচিয়ে তুলেছিল, যেহেতু ও ডেমন, আর ওর নেচারই হলো মানুষকে হত্যা করা। মুইয়াও বলে, তাহলে তুমি ওকে এ কারণে বাঁচিয়েছো, ও তোমাকে ওর সিল্ক পোকাটা দিয়েছে, মানে রেশম পোকাটা দিয়েছে বলেই তুমি ওই মেয়েটিকে কভার করছো, কিন্তু ও তো অনেক বড় লেভেলের একজন ডেমন। এদিকে আমরা এদেরকে দেখতে পাই, লুই পুরোপুরিভাবে মিয়াও মিয়াওয়ের মেমোরি থেকে জিশিকে মুছে দিয়েছিল। মিয়াও মিয়াওয়ের মনে হয় ওর গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছে, ওর প্রচুর ফাঁকা ফাঁকা লাগছিল। এদিকে লুই তো জিশিকে একদম মেরেই ফেলছিল। ও মিয়াও মিয়াওয়ের স্মৃতি থেকে জিশিকে এ কারণে মুছে দিয়েছে কারণ লুই আগে থেকেই ভেবেছে জিশিকেও মেরে ফেলবে, কিন্তু জিশিকে মেরে ফেলে মিয়াও মিয়াওয়ের তো কষ্ট লাগবে, সেজন্য আগে থেকে মিয়াও মিয়াওয়ের হৃদয় থেকে জিশিকেই মুছে দিয়েছে। জিশি লুইকে বলে, তুমি কি সত্যি আমাকে খুব ঘৃণা করো বলে আমাকে মারতে চাও, নাকি তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে? লুই তখন একটা পাপড়ি বের করে, এটা ছিল একটা ক্রিস্টাল ফ্লাওয়ার পাপড়ি, এবং এটা ছিল একটা পদ্ম পাপড়ি। এ বলে, আসলে আমি তোমাকে শুধু ঘৃণা করি বলেই মারতে চাই না, তোমার মায়ের হৃদয় ছিল ক্রিস্টাল ফ্লাওয়ারের, আর তুমি জানো কত পবিত্র মানুষের ক্রিস্টাল ফ্লাওয়ারের হৃদয় হয়। তোমার মা ছিল অনেক বেশি ভালো একজন মানুষ, কিন্তু তোমার জন্ম দেওয়ার পরে সে তার হৃদয়টা বের করে ফেলতে বাধ্য হয়, কারণ তাকে ডেমন ক্যাচাররা সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিল। তোমার মা সেই হৃদয় আমার হাতে দিয়েছিল, আর আমি যদি তোমার রক্ত আর ডেমন কোরটা পেতে পারি, তাহলে তোমার মাকে পুনরায় আবার জীবন ফিরিয়ে দিতে পারবো, তোমার মা পুনরায় জীবিত হয়ে উঠবে। এদিকে মিয়াও মিয়াও একটা মেয়ের গলা চেপে ধরে বলে, তোমরা আমার মেমোরি কেড়ে নিয়েছো, কেন কেড়ে নিয়েছো? আমাকে সেই মেমোরি ফেরত দাও, আমার খুব ফাঁকা ফাঁকা লাগছে। তখন সবাই বলে, আসলে লুই এটা করতে বলেছিল। মিয়াও মিয়াও, তুমি কাউকে ভালোবাসলে সারা জীবন তোমাকে যন্ত্রণা ভোগ করতে হবে, কি দরকার সেই যন্ত্রণা ভোগ করার? তার থেকে এটাই ভালো নয় কি তুমি তোমার ভালোবাসার মানুষটিকে ভুলে গেলে? মিয়াও মিয়াও বলে, আমার ভালোবাসা আমার কাছে, আমি যদি যন্ত্রণা পাই সেটাও নিতান্তই আমার, তোমরা ডিসাইড করার কেউ নয়। আমার যন্ত্রণা আমি বিয়ার করতে পারবো, তাই আমার মেমোরি এখনই আমাকে ফিরিয়ে দাও, না হলে আমার থেকে কেউ খারাপ হবে না। মেয়েটি তখন ওর কাছে ওর মেমোরি ফিরিয়ে দেয়, কারণ মিয়াও মিয়াওয়ের কথাটা ওদের সবার ভালো লেগেছে। মিয়াও মিয়াওর চোখের যে পানিটা একটা পার্ল হয়ে গিয়েছিল, সেটা মিয়াও মিয়াও পুনরায় ওর শরীরে প্রতিস্থাপন করলে মিয়াও মিয়াওর প্রচণ্ড কষ্ট হতে লাগে, কারণ ওর শরীর থেকে সমস্ত ভালোবাসা নিয়ে নেওয়া হয়েছিল, সেগুলো আবার ব্যাক আসতে শুরু করেছে। এদিকে লুই তো প্রায় মেরেই ফেলছে মুসংকে, কিন্তু ওই একটু একটু করে মারছে একে।
এর সঙ্গে অনেক বোঝাপড়া বাকি ছিল তো সেগুলোও করছে। তবে মিয়াও মেয়ের যখন পূর্ণ স্মৃতি ফিরে আসে তখনই ও জিসি বলে চিৎকার করে ওঠে আর ও সেই গার্ডেনে চলে আসে যেখানে জিসিকে লুই মেরে ফেলছিল। ও এসে লুইকে বলে কোনোভাবেই তুমি জিসিকে মারতে পারবে না, অন্তত আমি বেঁচে থাকতে তো নয়ই। জিসি তোমার কি অন্যায় করেছে, এখনই ওকে ছেড়ে দাও। লুই বলে ওর মাকে বাঁচাতে গেলে ওকে মরতেই হবে, ওর জন্যই ওর মা মরে গিয়েছে। কিন্তু মিয়াও মিয়াও তুমি কিভাবে তোমার স্মৃতি ফিরে পেতে পারো? জিসি বলে আমি তোমাকে আগেই বলেছিলাম মিয়াও মিয়াও কখনোই আমাকে ভুলতে পারবে না। এরপরে মিয়াও মিয়াও অ্যাটাক করে লুইকে। লুইয়ের হাতে তখন একটা পার্ল ছিল যেটা ছিল জিসির মায়ের চোখের জল, যেটা একটা মুক্তা পাথর হয়ে গিয়েছে। তো ওই মুক্তা পাথর থেকে তখন রশ্মি বিস্ফোরিত হতে শুরু করে আর ওই রশ্মি থেকে ওখানে আমরা দেখতে পাই জিসির মায়ের আগমন ঘটেছে। জিসির মা তখন ধোঁয়াশার ভিতরেই বলতে শুরু করে, লুই তুমি আমার অনেক কাছের একজন মানুষ, আমি তোমাকে নিজের বোনের মতোই দেখেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা 1000 বছর একসঙ্গে শিলিং মাউন্টেইনে বেড়ে উঠেছি। জিসি আমার সন্তান, কিন্তু আমার চলার পথ আর তার চলার পথ এক নয়। সে তার মতো তার পথে চলবে। জিসির বাবাও তার পথেই চলছে। তারা আমার সঙ্গে বেশি দিন থাকেনি, তাই তারা আমাকে ওভাবে মিস করবে না। কিন্তু আমার চিন্তা লুই শুধু তোমাকে নিয়ে, কারণ তোমার সঙ্গে 1000 বছর আমি বেঁচেছি। আর তাই আমার মনে হয় আমি মরে গেলে তুমি আমাকে অনেক মিস করবে। সেজন্যই তো তোমাকে প্রোটেক্ট করতে আমি আজকে আমার নিজের জীবন দিয়ে দিলাম। ডেমন ক্যাচাররা আমাদের একদিন না একদিন ধরেই ফেলতো, তো আমি তোমাকে বাঁচানোর জন্য আজকে নিজেকেই ধরিয়ে দিলাম, যাতে আর কখনো ওরা তোমাকে না ধরতে আসে। সবসময় তুমি আমাকে প্রোটেক্ট করেছো, তাই শেষবার তোমাকে আমি প্রোটেক্ট করলাম। এবার লুই বুঝতে পারে আসলে ডেমন ক্যাচারদের হাত থেকে লুইকে বাঁচানোর জন্যই মূলত জিসির মা নিজের জীবন দিয়েছিল, যাতে কখনোই লুইকে ডেমন ক্যাচাররা খুঁজতে না আসে। তো নিজের ভুল বুঝতে পেরে ও জিসিকে ছেড়ে দেয় আর বলে যে তোমার কোনো দোষ ছিল না, তোমার মা তো আমার কারণেই মারা গিয়েছে। এদিকে আমরা সেই ফক্সটেমনকে দেখতে পাই। জুন ফক্সটেমনকে বলছিল আজকেও কি তুমি ঔষধ তৈরি করতে যাচ্ছ? ফক্সটেমন তখন জুনকে বলে হ্যাঁ, রাত্রেবেলা আমরা সামনের 1 মাসের ঔষধ তৈরি করব, তুমি সাবধানে থেকো। জুন তখন ফক্সটেমনকে বলে সাবধানে যেও তুমিও, আর তুমিও ভালো থেকো। মনে হচ্ছিল জুন ভিতরে ভিতরে ফক্সটেমনের ব্যাপারে কিছু জানতে পেরেছে। ঠিক তখনই আমরা এইখানে দেখতে পাই গাওশিনকে। গাওশিনকে চিঠি লিখে ওই পাতার কলে এখানে আসতে বলেছে মুইয়াও, কারণ মুইয়াওকে একমাত্র এখন গাওশিনই বাঁচাতে পারে। মুইয়াও গাওশিনকে জিজ্ঞেস করে তুমি একাই এসেছো? গাওশিন বলে টেলিপোর্ট তাবিজ দিয়েই আমি এখানে এসেছি, তো আমি একাই এসেছি। এবার মুইয়াও বলে কিন্তু আমরা একা প্যান্থম ডেমনের সঙ্গে কিভাবে ফাইট করব, সে তো অনেক শক্তিশালী। এদিকে গাওশিন দেখতে পায় 3টা খোলস। গাওশিন বলে আজকের রাতে হলো পূর্ণচন্দ্রিমা, যদি আজকে রাতেই খোলস পাল্টে ফেলে প্যান্থম ডেমন তাহলে ওকে মারা অসম্ভব হয়ে উঠবে। কিন্তু আমি তো মাত্র একা এসেছি, তো আমাদের দিয়ে হবে না। মুইয়াও বলে তুমি তোমার সঙ্গে করে আরও সৈন্য নিয়ে আসা তোমার উচিত ছিল, একা কেন এলে তুমি? আমরা কিভাবে ওর সঙ্গে ফাইট করব? এখন আমি নিজেও ইনজুর্ড। ঠিক তখনই এখানে ফক্সটেমন আসে আর গাউসির দিকে হাত বাড়ায়। তখনই এখানে জুন চলে আসে আর বলে ওকে মারবে না, গাউসিকে এখানে আসতে আমিই হেল্প করেছি। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই আমরা। জুন যখন প্রচণ্ড অসুস্থ ছিল তখন প্যান্থম ডেমনের কাছে সাহায্য চেয়েছিল ফক্সটেমন। ফক্সটেমন বলেছিল তার রেশম পোকাই পারে তার স্বামীকে বাঁচাতে, তবে তাদের 3 বছরের একটা মেয়ে ছিল, যে মেয়েটা মারা গিয়েছে, যেটা জুন জানে না। তো তখন প্যান্থম ডেমনকেই ফক্সটেমন বলেছিল তুমি আমার মেয়ে হবে, তুমি আমার মেয়ের সাথে থাকবে। তখন এই প্যান্থম ডেমন বলেছিল হ্যাঁ, বাবা মা তো খুব ভালো, আমিও তো চাই আমার বাবা মা থাকুক, আজকে থেকে তাহলে আমিই তোমার মেয়ে। তাই তো প্যান্থম ডেমনকে ওরা নিজের মেয়ের মতো করে বড় করে তুলেছে, কিন্তু প্যান্থম ডেমন আসলে তো এদের মেয়ে নয়। ফক্স ডেমন তার স্বামীকে প্রচণ্ড ভালোবাসত বলেই সে এমনটা করেছে। আবার জুনও কিন্তু সবটা জানতো, কিন্তু নিজের স্ত্রীকে কষ্ট দিতে চায়নি বলে কখনো প্যান্থম ডেমনকে নিয়ে কিছু বলেনি। কিন্তু এভাবে প্যান্থম ডেমনকে কভার করতে গিয়ে ওরা অনেক মানুষের ক্ষতি করে ফেলছে, এটা তো করা ঠিক না। আর আজকে তো ভরা চন্দ্রিমা, আর আজকে নিজের খোলস পাল্টাবে এই প্যান্থম ডেমন। গ্রামের সমস্ত মানুষ ওর বসে এখন, এমনকি লুফইও। তো প্যান্থম ডেমনের আজকেও রক্ত লাগবে, তো আজকে এসে মুইয়াওয়ের রক্ত চাই। ফক্স ডেমন তখন মুইয়াওয়ের রক্ত নিয়ে সেই রেশম পোকাটা প্যান্থম ডেমনের হাতে দিয়ে দেয়। প্যান্থম ডেমন আজকে নিজের খোলস পরিবর্তন করার জন্য অনেক বড় একটা মাচার উপরে উঠে বসে আছে, মনে হচ্ছে সে এখানকার রানী। কিন্তু হঠাৎ করেই সে রেশম পোকাটা ওকে কামড় দিলে ও প্রচণ্ডভাবে কষ্ট পেতে লাগে, কারণ এর ভিতরে ফক্স ডেমন আসলে অন্য কিছু করে দিয়েছে, আর এটা ছিল এদের আগেকার প্ল্যান।
মুইয়াও বলেছিল ফক্স ডেমনকে যে কিভাবে প্যান্থম ডেমনকে তারা মারতে পারে। তখন প্যান্থম ডেমনকে মারার জন্য ফক্স ডেমন বলেছিল যখন সে তার নিজের খোলস পরিবর্তন করে তখন সব থেকে বেশি দুর্বল থাকে প্যান্থম ডেমন। সেই সময় যদি প্যান্থম ডেমনকে আঘাত করা যায় তাহলে তাকে খুব দ্রুত মেরে ফেলা যাবে। প্যান্থম ডেমন যখন বুঝতে পারে এরা সবাই ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তখন ও আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে আর এদের সবাইকেই মারার জন্য উদ্যত হয়ে ওঠে এবং লু ফুইকে ও ইউজ করে মুইয়াওকে মারার জন্য। মুইয়াও যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসে আজকে সে এবং তার সেই প্রেমিক মুখোমুখি, দুজনের তুমুল লড়াই চলছে। কোনোভাবেই যেন মুইয়াওকে চিনতে পারছে না লুফুই, কারণ লুফুই তো এখন প্যান্থম ডেমনের বশে আছে, তাছাড়া তার হৃদয়ও নেই। কিন্তু তারপরেও ভালোবাসা মানুষকে একদম পাল্টে দেয়। লুফুই ঠিকই সেন্স ফিরে আসে, লুফুই মুইয়াওকে চিনতে পারে। লুফুই তখন বলে আমার হৃদয় নেই, কিন্তু আমি প্যান্থম ডেমনের কন্ট্রোলে থাকতে চাই না, তাই এই সুতাটা আমি আজকে কেটে ফেলবো। তখন প্যান্থম ডেমন বলে সুতাটা কাটলে তুমি মারা যাবে। লুফুই বলে হৃদয়হীনা বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। লুফুই সুতাটা কেটে দিলে এদিকে প্যান্থম ডেমনেরও হৃদয়ে টান পড়ে আর তখন ওকে একটা ফরমেশনের ভিতরে আটকে দেয় লুফুইয়ের মাস্টার এবং ইনি একদম সময় মতো এখানে এসে হাজির হয়েছে আর ওই ফরমেশনের ভিতরে আটকা পড়ে যায় ওই প্যান্থম ডেমন। এরপরে লুফুই সহ গ্রামের সবাই মারা যায়। লুফুইয়ের মৃত্যুতে ভীষণ কষ্ট পেয়েছিল মুইয়াও। আবার আমাদের মিয়াও মিয়াওদের দেখানো হয় মিয়াও মিয়াওয়ের কাছে আর জিসির কাছে শেষ একটা পার্ল দিয়েছিল লুই এবং এই পার্লটাকে হাতে দিয়েই ওরা একটা স্মৃতি দেখতে পায় যেখানে দেখা যাচ্ছিল জিসির মা এবং বাবা দুজনকে প্রচণ্ড ভালোবাসতো আর তারা জিসিকেও ভালোবাসতো। এটা দেখার পরে জিসির কাছে থাকা ক্রিসেন্টটা আবারও আউট অফ কন্ট্রোল হয়ে যায়। জিসি এবার এটাকে ধরার চেষ্টা করে আর জিসি এটাকে ধরেও ফেলে এবং এই প্রথমবারের মতো ও ক্রিসেন্টটাকে ধরতে পেরেছে, কারণ ওর ভিতরে যত সংশয় এবং ভয় ছিল তার সব দূর হয়ে গিয়েছে। সেজন্য ওর মন এখন পিওর আর এজন্যই তো ও ক্রিসেন্টটাকে কন্ট্রোল করতে পারছে। তাই তো ওরা পুনরায় আবারও মিস্টার ওয়েনের বাড়িতেই ফিরে আসতে থাকে। এদিকে লুফুই মারা গিয়েছে। মুইয়া ফক্স ডেমনকে জিজ্ঞেস করে ওকে বাঁচানোর কি কোনো উপায় নেই। ফক্স ডেমন বলে তখন আমার ডেমন কোর দিয়েই ওকে একমাত্র বাঁচানো সম্ভব। আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমার অসুস্থ স্বামীকে বাঁচানোর জন্য আমি প্যান্থম ডেমনকে হেল্প করেছি তার খোলস পাল্টাতে, শুধুমাত্র এই ওসিলায় যেন আমার স্বামীকে আমি রেশম পোকা দিয়ে বাঁচিয়ে রাখতে পারি। তখন জুন বলে আমি অনেক দিন বেঁচেছি কিন্তু আমাদের পাপকর্ম বেড়ে গিয়েছে, তার থেকে বরং তুমি লুফুইকেই বাঁচাও। তো ও নিজের জীবন দিয়ে লুফুইকে বাঁচায়। তো লুফুইকে বাঁচানোর পরেই ফক্স ডেমন মারা যায় আর জুন প্রচণ্ড একা হয়ে যায়। জুনের কাছে তখন একটা টপ সিক্রেট এনে দেয় লুফুইয়ের মাস্টার ওয়েন আর বলে এখানে একটা চিকিৎসা পদ্ধতি আছে, তুমি শারীরিকভাবে অসুস্থ কিন্তু তুমি যে কটা দিন বাঁচবে এই চিকিৎসা পদ্ধতি ইউজ করলে তুমি শক্তি সামর্থ্যের সহিতই বাঁচবে। তো এই সব কাজ মিটিয়ে ওরা পুনরায় আবারও তাদের গ্রামে ব্যাক করে, মানে মিস্টার ওয়েনের বাড়িতে। এখানে এরা সবাই একসঙ্গে হয়ে ভীষণ খুশি হয়েছিল, কিন্তু এখানে আসার পরে মুইয়াও এদেরকে জানায় যে লুফুই আর মুইয়াও দুজনেই বিয়ে করে ফেলেছে। এই খবর শুনে তো মিয়াও মিয়াও প্রচণ্ড খুশি হয়ে যায়, কিন্তু জিসি বলে তুমি আমার বোনকে বিয়ে করলে আমাদের না জানিয়ে। লুফুই তখন বলে আজকে থেকে আমি কিন্তু তোমার ব্রাদার ইন ল, তাই আমাকে লুফুই বলে ডাকবে না। দূর থেকে এদের সবাইকে একসঙ্গে দেখে মিস্টার ওয়েন ভীষণ খুশি হয়েছিল। মিস্টার ওয়েন তখন রেশম সিল্ক দিয়ে এই ডেমন ক্যাচারদের যে ম্যাপটা সেটাকে পুনরায় ঠিক করতে লাগে। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এই ডেমন ক্যাচার ম্যাপটা যখন মুইয়াওয়ের বাবার কাছে দিয়েছিল ওই লোক, তখন মুইয়াওয়ের বাবা এটাকে ইউজ করে নবম স্তরের ওই ডেমনটাকে ধরার চেষ্টা করেছিল। এটা শুনতে পেরে মিস্টার ওয়েন আবারও মুইয়াওয়ের বাবার সঙ্গে দেখা করতে চলে আসে আর বলে তুমি এতটা লোভী আমি জানতাম না, আমি তোমাকে ম্যাপটা দিয়েছিলাম খারাপ ডেমনদের ধরার জন্য, কিন্তু তুমি নবম স্তরের একজন ভালো ডেমনকে ধরেছো, কিন্তু কেন তুমি এই কাজটা করেছো? মুইয়াওয়ের বাবা নবম স্তরের একজন ভালো ডেমনকে এজন্য ধরেছিল যদি কেউ নবম স্তরের কোনো ডেমনকে ধরতে পারে তাহলে তারা হ্যাভেনলি ডেমন ক্যাচার হয়ে যায়। আপনাদের আগে একদিন বলেছিলাম ডেমন ক্যাচারদের ভিতরে যারা সর্বোচ্চ পর্যায়ে থাকে তাদেরকে হ্যাভেনলি ডেমন ক্যাচার বলা হয়। এ নবম স্তরের একজন ভালো ডেমনকে ধরেছিল শুধুমাত্র এই হ্যাভেনলি ডেমনের ট্যাগটা, ডেমন ক্যাচারের ট্যাগটা নেওয়ার জন্য। কিন্তু মিস্টার ওয়েন প্রচণ্ড রেগে গিয়েছিল মুইয়াওয়ের বাবার উপরে, কারণ একজন ভালো ডেমনকে ধরে বন্দি করে সে বরং ভুলই করে ফেলেছে, আর তাই মিস্টার ওয়েন এই ডেমন ক্যাচারদের ম্যাপটা পুড়িয়ে দিয়েছিল। কিন্তু এতে মুইয়াওয়ের বাবা প্রচণ্ড রেগে গিয়েছিল। সেই থেকে ওই ম্যাপটা এমনিতেই তো একটা অংশ খারাপ ছিলই, ওটাকে ভালো করার পরে পুনরায় ওটাকে আবার মিয়াও মিয়াও একদিন পুড়িয়ে দিয়েছিল। আর সেই ডেমন ক্যাচারের ম্যাপটা কিনা আবারও এসে পড়লো মিস্টার ওয়েনের কাছেই।
তো রাত্রেবেলা প্র্যাকটিস করতে করতে জিসি হঠাৎ করে মিস্টার ওয়েনকে আঘাত করে আর বলে, আমি কতটা ইমপ্রুভ করেছি আপনি তো দেখুন এবার। এরপরে মিস্টার ওয়েন বলে, তুমি অনেক ইমপ্রুভ করে ফেলেছো, হয়তোবা তুমি পৃথিবীকে বাঁচাতেও পারবে। তখন মিস্টার ওয়েনকে জিসি বলে, আপনি সবটা জানতেন, তারপরেও আমাকে শিলিং মাউন্টেনের উদ্দেশ্যে কেন পাঠালেন? আপনি তো আমার মায়ের কথা জানতেন, তারপরে আমার সমস্ত অতীতও জানতেন। মিস্টার ওয়েন বলে, ট্রিপে গিয়ে তুমি তো অনেকটা উন্নতি করেছো। তুমি যদি ট্রিপে গিয়ে নিজের চোখে এত কিছু না দেখতে, তাহলে কি এত বেশি কিছু উপলব্ধি করতে পারতে শুধুমাত্র আমার কথাই? আর আমার কথা কেনই বা তুমি বিশ্বাস করবে বলো? এখন তো তুমি সবটাই বিশ্বাস করেছো, কিন্তু তোমার মাকে ধরেছিল মুই ইয়াওয়ের বাবা, সে তো তুমি জানো। আসলে মুই ইয়াওয়ের বাবা অনেক পুরাতন একটা পুঁথিতে এটা লেখা দেখেছিল, যদি কোনো ডেমন ক্যাচার নবম স্তরে কোনো ডেমনকে ধরতে পারে তাহলে সে হ্যাভেনলি ডেমন হয়ে যায়। কিন্তু মুই ইয়াওয়ের বাবা শুধু বইয়ের ওই প্রথম অংশটুকুই পড়েছিল, পরের অংশটুকু আর পড়েনি। মুই ইয়াওয়ের বাবা জানতো না নবম স্তরের কোনো ডেমনকে ধরলে যদি সেই ডেমনের হৃদয় না থাকে তাহলে সেই ডেমনটার রিসেন্টফুল ওম্যান হয়ে যায়, মানে জগতের সব থেকে খারাপ ডেমন হয়ে যায়, যে পৃথিবীর ধ্বংস চায়। মুই ইয়াওয়ের বাবা সেই ভুলটাই করেছে। তোমার মায়ের হৃদয় আগে থেকেই সে বের করে নিয়েছিল, আর তোমার মার হৃদয় ছাড়া হয়ে উঠেছিল একজন রিসেন্টফুল ওম্যান, মানে যে ছিল সব থেকে ইভিল ডেমন আর ডেমনদের কুইন। মুই ইয়াওয়ের বাবা যখন নিজের ভুল বুঝতে পারে তখন আমাকে চিঠি লিখেছিল এবং সে একটা ফরমেশন করেছিল এই রিসেন্টফুল ওম্যানকে আটকানোর জন্য, কিন্তু সে তার ফরমেশনটি সম্পূর্ণ করতে পারেনি। আমি যখন চিঠিটা পেয়েছিলাম তখন আমি যাইনি তার উপর রাগ করে, কারণ কেন সে নবম স্তরের একটা ডেমনকে এভাবে ধরলো আর তাকে ইভিল ডেমনে পরিণত করলো। কিন্তু যখন আমি জানতে পেরেছি তখন অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। তুমি না দেখতে চেয়েছিলে আমার নেচার কি? তো মিররে আমার নেচার আজকে দেখতে পেয়েছো। আমার নেচার হলো রিগ্রেট। আমি আফসোস করি কেন সেদিন চিঠি পেয়ে আমি যাইনি, তাহলে হয়তো রিসেন্টফুল ওমেনকে তখন মেরে দিতে পারতাম, আমার বন্ধুর পুরো পরিবারটা হয়তো ধ্বংস হয়ে যেত না, আর আজকে পৃথিবীও ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছাতো না। রিসেন্টফুল ওমেনের জন্যই তো কাস্ট্রফি অফ হ্যাভেন ঘটবে, কারণ রিসেন্টফুল ওমেন এখনও এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত সে জীবিত আছে। আর তুমি তো জানোই সেই রিসেন্টফুল ওমেনকে ওই ফরমেশনের ভিতর থেকে কে বের করে দিয়েছিল? সেটা তো তুমি, জিসি, কারণ তোমাকে শেফ ছেলে বলে রেখেছিল, আর তোমারও মনে হয়েছিল ওই রিসেন্টফুল ওমেনই আসলে তোমার মা, কিন্তু তোমার মায়ের তো হৃদয় ছিল, এই মহিলার তো কোনো হৃদয় ছিল না। সে তোমাকে পানি পান করার জন্য ডেকেছিল, তুমি তাকে পানি দিতে গিয়েছিলে ভালো মনে, কিন্তু যখন তুমি তাকে পানি দিয়েছিলে তখনই সে ছলনা করে তোমার মাধ্যমে বাহিরে বের হয়ে এসেছিল, আর তারপরেই তো সারা পৃথিবীতে তাণ্ডব চালিয়ে বেরিয়েছে, পুরো মু ফ্যামিলিকে হত্যা করেছে। এরপরে জিসি বলে, আমার মায়ের একটা ক্রিস্টাল পার্ল আমার কাছে আছে যেটা তার হৃদয়ের টুকরো। তো আমরা যদি সেই রিসেন্টফুল ওম্যানকে পাই এবং তার শরীরে এই পার্ল অর্থাৎ তার হৃদয়টা স্থাপন করি তাহলে তো সে আবারও ভালো হয়ে যাবে আর আমার মা হয়ে উঠবে, তাই না? আপনি আমাকে এই হেল্পটা করুন, যখন আমরা রিসেন্টফুল ওম্যানকে পাবো তখন তার ভিতরে হৃদয় প্রতিস্থাপন করব। প্লিজ আমাকে এই হেল্পটা আপনি করুন। কিন্তু মাস্টার বলে এটা অনেক বেশি রিস্ক হয়ে যায়, কারণ রিসেন্টফুল ওমেন যখন বেঁচে উঠবে বা জেগে উঠবে তার সাথে সাথেই যদি তুমি এই হৃদয়টা তার ভিতরে প্রতিস্থাপন করতে না পারো তাহলে সে তোমাদের সবাইকেই মেরে ফেলবে, এমনকি এই পৃথিবীকেও ধ্বংস করে ফেলবে। কিন্তু জিসি বলে, তবুও আমি একবার চেষ্টা করে দেখতে চাই, আপনি প্লিজ আমাকে বাধা দিবেন না। এরপরে মুইয়াও আসে লুবুয়ের মাস্টারের কাছে এটা জানতে যে তিনি ডেমন ক্যাচারদের ম্যাপটা ঠিক করে ফেলেছে কিনা। এসেও দেখতে পায় ডেমন ক্যাচারদের ম্যাপটা ঠিক তো হয়েই গিয়েছে এবং ম্যাপে খুব ভালোভাবেই শো করছে রিসেন্টফুল ওম্যান এখন কোথায় আছে। এদিকে এদের দুজনকে দেখি এরা একটা জঙ্গলে এসেছিল। মিয়াও মিয়াও বলছিল কিছুদিন পরেই বরফ পড়বে, আর তখন সাথে সাথে মিয়াও মিয়াওকে খুশি করার জন্য স্নোফল ঘটিয়ে দিয়েছিল আমাদের জিসি। ভালোবেসে মানুষ বলে না আকাশের তারা এনে দিব, এদের ব্যাপারটাও ছিল তেমন। এরপরে দেখতে পাই এরা সবাই নিউ ইয়ার উপলক্ষে অনেক মজা করছিল, নিজেরাই রান্নাবান্না করে খেয়ে তারপরে আবার নিজেরা অনেকগুলো স্নোম্যানও বানিয়েছিল। এরা সবাই অনেক হাসি খুশি ছিল। জিসি মুইয়াওকে বলে, সামনের বছরও আমরা একসঙ্গে এইভাবে নিউ ইয়ার ইভ পালন করব এবং আমরা সবাই অনেক বেশি হ্যাপি থাকব। কিন্তু রাত্রেবেলা আমরা দেখতে পাই ডেমন টাওয়ারের ভিতরে মুইয়াও স্ব ইচ্ছায় ঢুকেছিল, আর লুফুইয়ের মাস্টার মিস্টার ওয়েন মুইয়াওকে এই ব্যাপারে হেল্প করছিল। মুইয়াওকে দেখে মনে হচ্ছিল ও এই ডেমন টাওয়ারের ভিতরে নিজেকে ট্র্যাপ করে ফেলেছে। পরদিন সকালবেলা কিছু একটা ঘটছিল, দেখা যায় বড় একটা ডেমন টাওয়ার এসে একটা মাউন্টেনের উপরে দাঁড়িয়ে আছে। এটা দেখে ওরা সবাই অবাক হয়ে যায়। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখি, মুইয়াও মিস্টার ওয়েনকে বলছিল,
আমি আমার ভালোবাসার মানুষদের জন্য যদি আরও একটা দিন বেশি থাকতে পারি তাহলে সেটাই আমার কাছে আনন্দের। আমি এই নতুন বছরটা ওদের সঙ্গে কাটিয়ে তারপরে নিজেকে ডেমন টাওয়ারের ভিতরে ট্র্যাপ করতে চাই। এখন লুফুই আর মাস্টারের কাছে জিজ্ঞেস করে মুইয়াও কেন নিজেকে ডেমন টাওয়ারের ভিতরে ট্র্যাপ করেছে, ও তো কোনো ডেমন নয়। তখন জিসি বলে আমি জানি, আসলে 10 বছর আগে যেদিন ওই রিসেন্টফুল ওম্যান নিজেকে ছাড়িয়ে নিয়েছিল ফরমেশন থেকে, তখন রিসেন্টফুল ওম্যান মুইয়াওয়ের ঘাড়ে ভর করেছিল, যেমনভাবে মানুষের ঘাড়ে আত্মা বা জিন ভর করে। তো জিন ভর করে যেরকম মানুষকে দিয়ে বিভিন্ন রকম কর্মকাণ্ড করায় বা ইভিল হয়ে যায় মানুষ, মুইয়াওয়ের সাথেও ঠিক তেমনটাই ঘটেছিল। শরীরটা মুইয়াওয়ের, কিন্তু তার ভিতরে রিসেন্টফুল ওম্যান ভর করেছিল। এমনকি নিজের পরিবারের সবাইকেই তখন ওই রিসেন্টফুল ওম্যান মুইয়াওয়ের শরীরে থেকেই মেরে ফেলে। আর শুধু তাই নয়, মুইয়াও তার নিজের বাবাকেও মারে। মুইয়াওয়ের বাবা বুঝতে পারে এটা মুইয়াও নয়, রিসেন্টফুল ওম্যান। কিন্তু ওই রিসেন্টফুল ওম্যান শুধুমাত্র মুসাংকে মানে জিসিকে মারতে পারে না, কিন্তু ও জিসির ঘাড়ে ভর করতে চেয়েছিল। তবে জিসির মাথায় যেই হেয়ার ব্যান্ডটা বাঁধা ছিল, সেই হেয়ার ব্যান্ডে ওই রিসেন্টফুল ওম্যানের হাত লেগেই ও সোজা দূরে ছিটকে যায়। ওই হেয়ার ব্যান্ডটাই জিসিকে সেদিন বাঁচিয়েছিল। আর রিসেন্টফুল ওম্যান সেখান থেকেই ঘুমিয়ে পড়ে, মানে ও কিন্তু মুইয়াওয়ের শরীরে ঠিকই আছে, কিন্তু এখনও ঘুমন্ত অবস্থায়। আর মুইয়াও স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। রিসেন্টফুল ওম্যানকে মারতে গেলে মুইয়াওকে মারতে হবে, আর এজন্যই মুইয়াও ওই ডেমন টাওয়ারের ভিতরে নিজেকে ট্র্যাপ করেছে, কারণ মুইয়াও জানে ওর ভিতরেই আছে ওই রিসেন্টফুল ওম্যান, যাকে ও মারার জন্য সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে, সে কিনা ওর নিজের শরীরেই আছে। জিসি লুফুইয়ের মাস্টারকে বলে আপনি কেন এই কাজটা করলেন, আমি তো বলেইছিলাম রিসেন্টফুল ওম্যানকে আমরা অন্যভাবে মারবো, তাহলে কেন আপনি আমার দিদিকে ওই ডেমন টাওয়ারের ভিতরে ট্র্যাপ করে নিলেন। তখন মাস্টার বলে এই ছাড়া আমার কোনো উপায় ছিল না, তুমি যে উপায়ের কথা বলেছিলে সেটা অনেক রিস্কি। যদি তুমি ওই ডেমনের ভিতরে তার হৃদয় প্রতিস্থাপন করতে না পারো, তাহলে ডেমন এই পুরো পৃথিবীই শেষ করে দিত। তার থেকে এটাই বেটার, মুইয়াও মরে গেলে তার সাথে রিসেন্টফুল ওম্যানও মরে যাবে। কিন্তু শুধু তাই না, যদি রিসেন্টফুল ওম্যান মারা যায় তাহলে তার সাথে পুরা ডেমন জাতি মারা যাবে, এমনকি আমিও মারা যাব, কারণ ওই রিসেন্টফুল ওম্যানকে আমি নিজে মারতে যাব টাওয়ারের ভিতর, যখন সে নিজে জেগে উঠবে। কিন্তু এটা কোনোভাবেই হতে পারে না, মুইয়াও তো একটা ভালো মেয়ে, তাহলে মুইয়াও কেন মরবে? আর তাছাড়া মাস্টার ওয়েনও বা কেন মরবে? সমস্ত ডেমন জাতিই বা কেন মরবে? কোনোভাবেই এরা তিনজন এটা মানতে পারে না। মিয়াও মিয়াও বলে যতক্ষণ আমরা বেঁচে আছি তখন মুইয়াওয়ের কিচ্ছু হবে না, আমরা 5 জন একসঙ্গে ছিলাম তাই থাকবো। ওরা ডেমন টাওয়ারের একজন টপ অর্থাৎ বটমে পুনরায় ম্যাজিক করতে লাগে, কারণ ওটাই হলো ডেমন টাওয়ারে ঢোকার একটা পথ। ওরা চেষ্টা করছে যেভাবেই হোক ডেমন টাওয়ারের ভিতরে ঢুকবে, আর ওরা 4 জন ঠিক ডেমন টাওয়ারের ভিতরে ঢুকে যায়। ডেমন টাওয়ারের ভিতরে ছিল আরও একটা দুনিয়া, এখানে মোট 9টা দুনিয়া ছিল, আর ওরা ছিল একদম প্রথম দুনিয়াটাতে, যে দুনিয়া ছিল স্বর্গের মতো, যেখানে সব ভালো ডেমনরা বসবাস করত। এই দুনিয়ায় কোনো হানাহানি বিদ্বেষ কোনো কিছুই ছিল না, এটা ওয়ান কাইন্ড অফ হিল। ঠিক আছে, যেসব ডেমনরা পৃথিবীতে খারাপ কাজ করে বেড়ায় তাদেরকেই নরকে দেওয়ার জন্যই মূলত ডেমন টাওয়ার তৈরি হয়েছে। যে ডেমন যত বেশি খারাপ তাকে তত বেশি খারাপ নরকে দেওয়া হয়। যেমন প্রথম স্তর খুব সুন্দর ছিল, দ্বিতীয় স্তর খারাপ, তৃতীয় স্তর তার থেকে খারাপ, আর নবম স্তর তো সব থেকে বড় নরক, যেখানে সব থেকে সিনফুল অর্থাৎ পাপী ডেমন থাকবে। তো এরা এখন প্রথম লেয়ারে অর্থাৎ প্রথম দুনিয়ায় ছিল, মানে প্রথম নরকে। এখন এদেরকে খুঁজে বের করে আস্তে আস্তে নবম নরকে যেতে হবে, কারণ রিসেন্টফুল ওম্যান সব থেকে বেশি পাপী, তাই ও নিশ্চয়ই এখন নবম নরকেই আছে। তো প্রথম নরকে এদের অনেকগুলো ডেমনের সঙ্গে দেখা হয়, আর এই ডেমনগুলোকে কিন্তু এই ডেমন টাওয়ারের ভিতরে ট্র্যাপ করেছিল লুফুই নিজে। লুফুইকে ওরা বলে আপনি আমাদের এখানে শুধু শুধুই ট্র্যাপ করে রেখেছেন, আমরা কবে আবার পৃথিবীতে ফিরে যেতে পারবো? লুফুই বলে আমি নিজেও জানি না, কিন্তু তোমরা যেহেতু ভালো ডেমন তাই নিশ্চয়ই কোনো না কোনো দিন তোমরা পৃথিবীতে ফিরে যেতে পারবে। এরপরে ওরা দ্বিতীয় পৃথিবী অর্থাৎ দ্বিতীয় নরকে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু ওরা প্রথম নরকে রেখে যায় চুইচুইকে, কারণ চুইচুই খুব ছোট্ট মানুষ, ওর শরীর এত কিছু নিতে পারবে না, তাই ও প্রথম নরকেই থেকে যায়। এবার দ্বিতীয় নরক ছিল আরও একটু ভয়ানক, সো এখানকার ডেমন যারা থাকবে তারাও কিন্তু একটু বেশি খারাপ হবে, সেই সব সবার সঙ্গে ফাইট করে ওদের তৃতীয় নরকে যেতে হবে। তো ওরা চুপি চুপি লুকিয়ে তৃতীয় নরকে আসে, এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম নরকগুলো ওরা যেতে থাকে। যাত্রাপথে ওদের প্রচুর ডেমনের সঙ্গে ফাইট করতে হয়, কারণ প্রত্যেকটা স্তরেই ছিল অনেক জঘন্য জঘন্য ডেমন।
এরপরে ওরা অষ্টম স্তরে আসে, মানে অষ্টম নরকে। এখানে আসার পরে দেখতে পাই এটা একদম শুনশান, কিন্তু এখানে প্রচুর বৈরী আবহাওয়া। আর এই দরজা খুলতে গিয়ে লুফুই তো প্রচণ্ড ইনজুর্ড হয়ে যায়, কারণ লুফুই এই পর্যন্ত 8টা নরকের দরজা অলরেডি খুলেছে, আর এত কিছু তার শরীরও সহ্য করে পারছে না। মিয়াও মিয়াও বলে লুফুই যেহেতু আমাদের জন্য প্রত্যেকটা নরকের দরজা খুলেছে, তাই তার একটা ব্যাকফায়ারও নিজের সাথে ঘটে গিয়েছে। লুফুই ভাই এখন অনেক অসুস্থ হয়ে গিয়েছে। লুফুই বলে তোমরা যাও নবম নরকে, সেখানে থেকে মুইয়াওকে তোমরা উদ্ধার করো, আমি তোমাদেরকেই কাউন্ট করছি। আমি আর ওর ভিতরে যেতে পারবো না, দরজা এক্ষুনি বন্ধ হয়ে যাবে, আমি এখানেই ওয়েট করব, তোমরা দ্রুত চলে যাও। ওরা তখন নবম নরকের ভিতরে প্রবেশ করে। এই নরক ছিল সব থেকে ভয়ানক। এরা এখানে এসে মুইয়াওকে দেখতে পায়, যাকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ছিল, আর চারিদিকে প্রচুর আগুন ছিল। এরা মুইয়াওকে ডাকা মাত্র মুইয়াও বলে তোমরা সত্যি সত্যিই এলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তখন জিসি মুইয়াওকে ছাড়াতেই নিচ্ছিল, কিন্তু দেখতে পায় ওখানে একটা বড় ব্যারিয়ার। মিয়াও মিয়াও বলে এটা মুইয়াও নয়, এটা হলো রিসেন্টফুল ওম্যান। আসলে মুইয়াওয়ের ভিতরে থাকা রিসেন্টফুল ওম্যান অবশেষে জেগে উঠেছে। গত 10 বছর ধরে এই ডেমনটা মুইয়াওয়ের শরীরের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল, অবশেষে সে জেগে উঠল। আর এদিকে মিস্টার ওয়েন ভাবছিল ওরা সত্যিই পারবে তো, নাকি ওরা ভুল করছে। কিন্তু এই ডেমন ছিল মারাত্মক শক্তিশালী। এই ডেমন ছলাকলায় জিসিকে বশ করে নেওয়ার চেষ্টা করছিল। জিসি তখন বলে আমি তো তোমাকে এভাবে ছাড়বো না। এমনকি মিয়াও মিয়াও জানতো যে রিসেন্টফুল ওমেনই হলো আসলে হৃদয়হীনা একজন ডেমন, কিন্তু এর ভিতরে হৃদয় দেওয়া হলে সে হয়ে যাবে জিসির মা। তো ওরা এর ভিতরে হৃদয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে যায়, কারণ এই ডেমন ছিল অনেক ভয়ানক। এই ডেমন কোনোভাবেই ওর ভিতরে হৃদয় প্রতিস্থাপন করতে দিচ্ছিল না। আর এই ডেমন ছিল ডেমনদের সর্দারনি। তাই এই ডেমন যখন তার পূর্ণ শক্তিতে ফিরে আসে, তখন জগতের সমস্ত ডেমনরাই তাকে কুর্নিশ করতে শুরু করে। যেখানে যত ডেমন ছিল তারা সবাই কুর্নিশ করছিল। এমনকি এখানকার যে ব্যাম্বো ডেমন, সেও কিন্তু কুর্নিশ করতেই নিচ্ছিল, কারণ এই ডেমনকে যদি কেউ অগ্রাহ্য করে, এমনকি জিসিও পর্যন্ত নীল ডাউন হয়ে গিয়েছিল। তো ওই মহিলা তাদের সবাইকেই নীল ডাউন করায়। কিন্তু ব্যাম্বো ডেমনের অনেক বেশি পার্সোনালিটি ছিল, তো এই ডেমন নীল ডাউন না করায় এ ভস্ম হয়ে যায়, কারণ এ অনেকগুলো শক্তি ক্ষয় করে ফেলেছে অন্য ডেমনদের সঙ্গে তার রুট জোড়া দিতে গিয়ে। আর এর জন্যই তো ব্যাম্বো ডেমন মারা যায়। কিন্তু রিসেন্টফুল ওম্যান সে এতই বেশি শক্তিশালী ছিল যে মুহূর্তের ভিতরে জিসিকেও বশ করে নিয়েছিল, আর জিসিকে দিয়েই মিয়াও মিয়াওকে মেরে ফেলার চেষ্টা করছিল। কিন্তু নিজের উপরে অনেক বেশি কন্ট্রোল ছিল জিসির, এজন্য জিসি নিজেই নিজেকে আঘাত করে মিয়াও মিয়াওর থেকে নিজেকে সরিয়ে নেয়, আর বলে তুমি কখনোই আমাকে দিয়ে মিয়াও মিয়াওকে মারতে পারবে না, কারণ আমি তোমার কোনো হাতের তুরুপের তাস নই, আমি তোমাকে ধ্বংস করব। ও নিজের মাথার হেয়ারব্যান্ডটা খুলে নেয়। এরপরে জিসির কপালে অন্য একটা চিহ্ন দেখা যায়। এর দ্বারা বোঝা যায় জিসি এখন হ্যাভেলনি রিয়েলমে পৌঁছে গিয়েছে, অর্থাৎ জিসি ডেমন ক্যাচারের দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছে, এবং ও নিজেও একজন নবম স্তরের ডেমন হয়ে উঠেছে। ও যেহেতু হাফ ডেমন হাফ মানুষ, সেজন্য মানুষের দিক থেকে ও সর্বোচ্চ শক্তিশালী হয়েছে, আর ডেমনের দিক থেকেও ও ডেমন কিং হয়েছে। জিসি এবার তার ক্রিসেন্ট দিয়ে এবং সমস্ত শক্তি দিয়ে ওই ডেমন অর্থাৎ রিসেন্টফুল ওম্যানকে মারতে যায়, কিন্তু এর জন্য ওর প্রচণ্ড শক্তি ক্ষয় হয়ে যায়। ও রিসেন্টফুল ওম্যানকে অবশেষে মেরে ফেলে। মিয়াও মিয়াও প্রচণ্ড খুশি হয়ে যায় যে জিসি অলরেডি ওই রিসেন্টফুল ওম্যানকে মেরে জিতে গিয়েছে, কিন্তু ওর হাত থেকে ক্রিসেন্টটা পড়ে যায়, আর জিসি মারাত্মকভাবে ইনজুর্ড হয়ে যায়। ওকে মারতে গিয়ে জিসির ভিতরের সমস্ত ইটারনাল শক্তিও ক্ষয় হয়ে গিয়েছে। জিসি মৃত্যুর আগে মিয়াও মিয়াওকে বলে আমি সবসময় মন থেকেই তোমাকে অনেক বেশি পছন্দ করতাম, আমি আমার এই জার্নিতে তোমাকে পেয়ে অনেক খুশি, কিন্তু আমি তোমাকে একটাই কথা বলতে চাই, তা হলো আমি দুঃখিত। এটা বলেই জিসি মরে যায়। মিয়াও মিয়াও প্রচণ্ড কাঁদতে লাগে। মিয়াও মিয়াওয়ের জগৎ সংসার একদম চুপ হয়ে গিয়েছিল। জিসির আত্মা তখন ওখান থেকে ভস্ম হয়ে যায়। মিয়াও মিয়াও কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছিল না। তখন মিয়াও মিয়াওয়ের সঙ্গে সিস্টেম কথা বলে ওঠে। সিস্টেম বলে মিয়াও মিয়াও, এখন তুমি তোমার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারো, তুমি তোমার কাজ সম্পন্ন করেছো, জিসি তোমাকে 100% পছন্দ করে এখন, আর তুমি রিয়েল ওয়ার্ল্ডে এখন ফিরে যেতে পারো। মিয়াও মিয়াও বলে এটা হতেই পারে না। মিয়াও মিয়াওর সমস্ত স্মৃতি ফিরে আসে। আসলে ও যখন ওই অ্যাপোকাল পাওয়ারটা নিয়েছিল, তখন ওই শক্তিটা নেওয়ার জন্য বিনিময়ে ওর সমস্ত
মেমোরি উধাও হয়ে গিয়েছিল। মানে ওখানে সত্যই ছিল ও যদি অ্যাপোকাল পাওয়ার নেয় তাহলে ওর রিয়েল ওয়ার্ল্ডের সমস্ত মেমোরিও হারিয়ে ফেলবে। কিন্তু এখন যেহেতু ওর টাস্কও সম্পন্ন করে ফেলেছে আর সেজন্য ওর সমস্ত মেমোরি আবার ফিরেও এসেছে। মিয়াও মিয়াও বলে, এটাই আমার পৃথিবী, আমার আলাদা করে কোনো পৃথিবী নেই। এখানে আমরা 5 জন একসঙ্গে অ্যাডভেঞ্চারে বের হয়েছি। জিশিকে ছাড়া আমি কোথাও যাব না। আমি পুনরায় আবারও এন্ডিং লিখতে চাই, আমি আবারও রিরাইট করতে চাই। আমাকে প্লিজ সিস্টেম আরেকবার সুযোগ দাও, সব কিছু আমি হ্যাপি এন্ডিং করতে চাই। তখন সিস্টেম ওকে বলে, তুমি তোমার অ্যাপোকাল পাওয়ার ইউজ করে সব মানুষগুলোকে আবার জীবিত করে তুলতে পারবে, কারণ মু ইয়াও, মু জিশি এবং লুফি সবাই মরে গিয়েছিল। কিন্তু তুমি যদি তোমার অ্যাপোকাল পাওয়ার ইউজ করো তাহলে তুমি নিজেই ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মানে কখনোই তুমি তোমার রিয়েল ওয়ার্ল্ডে ফিরতে পারবে না আর এখান থেকেও তুমি হারিয়ে যাবে। জিশি তোমাকে খুঁজেও পাবে না। কিন্তু তারপরেও ওর অ্যাপোকাল পাওয়ার ইউজ করে এবং সবাইকেই একটু একটু করে সুস্থ করে ফেলে, সবাইকেই বাঁচিয়ে নেয়। আর জিশিও মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে। জিশি এসে যখন মিয়াও মিয়াওকে ডাকে তখন ও দেখে মিয়াও মিয়াও অনেকটা পাল্টে গিয়েছে। মিয়াও মিয়াও বলে, আমি মিয়াও মিয়াও নই, আমি লিন ও, যে তোমার বউ। জিশি বলে, মিয়াও মিয়াও কোথায় গিয়েছে? এমনটা হতেই পারে না, আমি তো মরে গিয়েছিলাম, তাহলে আমি আবার বেঁচে ফিরলাম কিভাবে? নিশ্চয়ই মিয়াও মিয়াও আমাকে বাঁচানোর জন্য এমন কিছুই করেছে। মিয়াও মিয়াওকে আমি খুঁজে বের করবই। এরপরেও কি একটা জাদু করে আর অন্য একটা ভুবনে চলে আসে যেখানে ওর সামনে আরও একটা মিয়াও মিয়াও দাঁড়িয়েছিল। আর এটাই ছিল মূলত 900 বছর আগে পৃথিবীকে কাস্ট্রফি অফ হেভেনের হাত থেকে যে মহিলা বাঁচিয়েছিল সেই মহিলা। এই মূলত মিয়াও মিয়াওয়ের আরেকটা ভার্সন। এই মহিলা বলে মিয়াও মিয়াও এখানেই আছে, কিন্তু তুমি তাকে খুঁজে পাবে না। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মিয়াও মিয়াও ওদের সবাইকে বাঁচিয়ে যখন এই পৃথিবীতে চলে এসেছিল, মিয়াও মিয়াও প্রথমে তার প্রতিচ্ছবিই দেখতে পেয়েছিল। মিয়াও মিয়াওকে জিজ্ঞেস করেছিল, তুমি আসলে কে, আমার মতো দেখতে কেন? তখন এই মহিলা বলেছিল, আমি হয়তোবা তুমি, আবার তুমি নয়। আসলে তোমার মতো আমিও একটা ক্যারেক্টার। এখান থেকে 900 বছর আগে পৃথিবীকে বাঁচিয়েছি, ভালোবাসার মানুষগুলোকে বাঁচিয়ে আমার অবস্থান হয়েছে এখানে, যেমনটা তোমারও এখন অবস্থান হয়েছে। তখন মিয়াও মিয়াও বলে, কিন্তু আমাকে জিশি ঠিক খুঁজে বের করবে, ও আমাকে কথা দিয়েছিল, আমি যত দূরেই হারিয়ে যাই না কেন ও আমাকে খুঁজে বের করবে। আর ওকে বাঁচানোর জন্য 1000 বারও আমি এই কাজটা করতে পারি, নিজেকে ডিসঅ্যাপিয়ার করে ওকে আমি বাঁচাতে পারি। কিন্তু না, আমি আমার ভালোবাসার মানুষগুলোর সাথে থাকতে চাই, আর তাই জিশি আমাকে নিশ্চয়ই খুঁজতে এখানে আসবে। তুমি শুধু সে এলে এই চিঠিটা তার কাছে দিও। আসলে মিয়াও মিয়াও ওদের সবাইকে বাঁচিয়ে এখন যেমন ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে, এই সেম ঘটনার একটা পুনরাবৃত্তি এখান থেকে 900 বছর আগেও ঘটেছিল। সেজন্য ওই মিয়াও মিয়াওটাও এখানে আটকে গিয়েছে। তারপর থেকে ঘটনা পুনরায় শুরু হয়েছে। মিয়াও মিয়াওয়ের পুনর্জন্ম বা ওই এই উপন্যাসের ভিতরে ঢুকে গিয়েছে এবং এটারও রিপিট হচ্ছে। এখন যদি মিয়াও মিয়াওকে এখানে খুঁজতে জিশি না আসে তাহলে মিয়াও মিয়াও এই মেয়েটার মতো এখানে আটকে থাকবে। কিন্তু না, জিশি তো ওকে খুঁজতে এখানে এসেছে এবং এখানে আসার পরে ওই চিঠির ভিতরে ও একটা গ্যালাক্সি দেখতে পায় আর তার ভিতরে ও নিজেও প্রবেশ করতে পারে। এর ভিতরেও মিয়াও মিয়াওয়ের বিভিন্ন ছবি দেখতে পায়। এরপরেও মিয়াও মিয়াওকেও দেখতে পায়। মিয়াও মিয়াও বলে, আমি জানতাম তুমি আসবে। এরপরে ওরা পুনরায় আবারও সেই নবম হেলে এসে পৌঁছায়, যেখানে রিসেন্টফুল ওমেন তখনও ছিল। মানে পুনরায় ওদেরকে সিস্টেম একটা চান্স দিয়েছে। এবার ওরা ভীষণ সুরক্ষিতভাবে রিসেন্টফুল ওমেনের হৃদয়টা প্রস্তুত করে আর সেটাকে রিসেন্টফুল ওমেনের দিকে ছুড়ে দেয়। সাথে সাথে রিসেন্টফুল ওমেন একদম গায়েব হয়ে যায় এবং ওই যে নবম স্তরের একজন ডেমন মানে জিশির মা তার আবির্ভাব ঘটে। আর এ একদম ভালো ছিল। জিশি ওর মাকে দেখেই ওর চোখে পানি চলে আসে আর ও একবার মা বলে ডেকে ওঠে। সাথে সাথে ওই মহিলা একে ধন্যবাদ দেয়। জিশিকে ধন্যবাদ দিয়েই তার আত্মাই এবার গায়েব হয়ে যায় সম্পূর্ণভাবে পৃথিবী থেকে। কিন্তু ছোট্ট একটা রেশ যেন রেখে যায়, সেটা হলো জিশি। তখন মু ইয়াওয়ের জ্ঞান ফিরে আসে। এদিকে টাওয়ারটাও ভেঙে পড়ছে। মিস্টার ওয়েন তো প্রচণ্ড খুশি, কারণ রিসেন্টফুল ওমেন অবশেষে মারা গিয়েছে। এরা সবাই তখন এক ঝটকায় পৃথিবীতে এসে পৌঁছায়। টাওয়ারের ভিতর থেকে এখন ওরা সবাই পৃথিবীতে এবং ওরা ভালো ছিল। কিন্তু চুই চুই জানতে পারে ওর দাদু মারা গিয়েছে, তাই ও খুব কষ্ট পায়। সাথে সাথে দেখা যায় পৃথিবী একদম কালো লাল মেঘে ছেয়ে গেছে, তার মানে কাস্ট্রফি অফ হেভেন তবুও ঘটতে চলেছে। সবাই বলে রিসেন্টফুল ওমেন তো মারা গিয়েছে, তারপরেও কেন কাস্ট্রফি অফ হেভেন মানে পৃথিবী ধ্বংস হতে চলল? তাহলে কি সমস্ত প্রপসি মিথ্যা? মানে গণকরা এত যাবৎকাল যা বলেছে সব মিথ্যা? এখন গার্ডিয়ান মাস্টার মানে জিশি বলে, যদি কাস্ট্রফি অফ হেভেন ঘটে
তাহলে আমি আমার অস্ত্র দিয়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করব। কিন্তু মিয়াও মিয়াও বলে আর কোনো কাজ হবে না, কারণ ওই অস্ত্রটাও জিসির হাত থেকে গায়েব হয়ে যেতে শুরু করে, কারণ এই কাস্ট্রপি অফ হেভেন কোনোভাবেই আটকানো যাবে না। মিয়াও মিয়াও বলে আসলে আমার নাম লিন উ নয়, আমার নাম লিং মিয়াও মিয়াও। আমি এসেছি অন্য একটা দুনিয়া থেকে তোমাদের এই দুনিয়ায়। এটা একটা উপন্যাস, আর এই উপন্যাসটি লিখেছে ফুজো নামের একজন লেখক, যে লেখক ছোট্টবেলা থেকে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে বড় হয়েছে। ছোট্টবেলাতেই তার অনেক রেয়ার একটা রোগ ধরা পড়ে, যেটা ছিল ইমোশনাল একটা রোগ, এবং ইমোশনাল ফ্র্যাকচার এই ছেলেটি কখনোই সহ্য করতে পারবে না। খুব দ্রুতই হয়তো তার মৃত্যুও হতে পারে। এজন্য ছোট্টবেলা থেকেই তার সমস্ত স্বপ্ন ভেঙে গিয়েছিল। ছোট্টবেলা থেকেই সে ভাবত এই পৃথিবীতে মানুষের কি দরকার, এই পৃথিবী শেষ হোক, সেটাই সে চাইতো। সেজন্য সে একটা উপন্যাস লিখেছিল। উপন্যাস যেমনই হোক না কেন, শেষে সে লিখেছিল কাস্ট্রপি অফ হেভেন। তার মানে তোমরা যতই চেষ্টা করো না কেন, পৃথিবী ধ্বংস হবেই। যেহেতু সে নিজে পৃথিবীকে পছন্দ করতো না, তাই সে তার উপন্যাসেই লিখেছিল পৃথিবীর ধ্বংস হোক। আর সেজন্যই এই উপন্যাস অনুযায়ী এই পৃথিবীকে আমরা কোনোভাবেই আটকাতে পারবো না। এটাতে তো কাস্ট্রপি অফ হেভেন হবেই, কারণ ফুজো নিজে এটা লিখেছে। এটা তার লেখা উপন্যাস, তার লেখা জগৎ। এই জগতে আমরা যতই চেষ্টা করি না কেন, সেটা তো পাল্টানো সম্ভব না। এবার চুই চুইকে জিসি বলে, তুমি আমার একটা কাজ করে দিবে। তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে একটা ব্যাম্বু ফরেস্ট তৈরি করো, আর সেই ফরেস্টের সমস্ত পাতা পৃথিবীতে ছড়িয়ে দাও। আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই ওই পাতার মাধ্যমে। যখন চুই চুই এটা করে, তখন জিসি সবার উদ্দেশ্যে বলে, আপনারা যে যেখানে আছেন, যার যতটুকু শক্তি আছে, সেই শক্তি দিয়ে আপনারা আকাশপথে একটা সিঁড়ি তৈরি করুন। আমরা ওই সিঁড়ি বেয়ে একদম উপরে যাব, আর যেখানে গিয়েই আমরা কাস্ট্রপি অফ হেভেনটাকে আটকাতে পারবো, আর সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। এরপরে সবাই তাদের শক্তি দিয়ে একটা সিঁড়ি তৈরি করে দেয় আকাশ বরাবর, আর সেই সিঁড়ি বেয়ে জিসি এবং মিয়াও মিয়াও উপরের দিকে উঠতে লাগে। এমনকি ডাস্ট ডেমন পর্যন্ত তাদের শক্তি দিচ্ছিল। এখানে এমন কেউ বাদ ছিল না যারা শক্তি না দিয়ে থাকছিল। সবাই শক্তি দিয়ে একটা সুন্দর সিঁড়ি তৈরি করে, যে সিঁড়ি বেয়ে একদম সিস্টেমের কাছে পৌঁছে গিয়েছিল জিসি। জিসি দেখতে পায় ওর পিছনে একটা বক্স রাখা আছে। ওই বক্সের ভিতরে একটা বাচ্চা ছেলে কাছে, যেটা মূলত জিসির ছোটবেলা, যেখানে জিসি মিয়াও মিয়াওয়ের বলা কথাগুলো সবই দেখতে পায়। ছোট্টবেলা থেকেই ফুজো অর্থাৎ যে লেখক এই গল্পটি লিখেছে, তার একটা রেয়ার অসুখ ছিল। কিন্তু যে যখন হাই স্কুলে পড়তো, তখন মিয়াও মিয়াও নামের একটা মেয়েকে সে খুব পছন্দ করত। মিয়াও মিয়াও একদিন একটা সুন্দর কলম দিয়ে তার বান্ধবীদের লিখে দেখাচ্ছিল। এই কলমের আকৃতিটা অনেকটাই ওই ক্রিসেন্টের মতোই ছিল। মূলত মিয়াও মিয়াও এর জীবনে আসার আলো হয়ে এসেছিল, আর সেজন্য মিয়াও মিয়াওকে দেখেই তো ওই উপন্যাস লেখার ইন্সপিরেশন পেয়েছিল এই লেখক। এবং ও প্রথমেই গল্পটা শুরু করেছিল কাস্ট্রপি অফ হেভেন দিয়ে, মানে পৃথিবী যখন ধ্বংস হয়েই যাচ্ছিল, তখন একটা মহিষী নারী এসে পৃথিবীকে বাঁচিয়েছিল। এটাই ছিল ওই গল্পের শুরু। অর্থাৎ ফুজো এখানে নিজেকে এটা বোঝানোর চেষ্টা করছে, আমার জীবন যখন শেষই হয়ে যাচ্ছিল, তখন আমার জীবনে মিয়াও মিয়াও নামের কেউ এসে আমাকে উদ্ধার করেছে। তারপর থেকে সে অনেক গল্প লিখেছে, কিন্তু অ্যাট লাস্ট একদিন মিয়াও মিয়াও তাকে ছেড়ে চলে যায়। কিন্তু কেন? আসলে যে স্কুলে তারা পড়তো, ওই স্কুলে মিয়াও মিয়াওকে অনেক দিন ধরেই ফুজো অনেকভাবে দেখতো, কিন্তু কখনো তার সঙ্গে কথা বলে উঠতে পারেনি। একদিন একটা মেয়েকে অনেকেই বুলি করছিল। মিয়াও মিয়াও এর প্রতিবাদ করেছিল, কিন্তু সমস্ত শিক্ষকরা ওকে ভুল বুঝেছিল, আর ওকে স্কুল থেকে বের করে দিয়েছিল। কিন্তু সেদিনের সমস্ত ঘটনার সাক্ষী ফুজো নিজে ছিল। যখন মিয়াও মিয়াওকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, তখন ফুজো টিচারদের বলেছিল মিয়াও মিয়াওর সেদিন কোনো দোষ ছিল না, আর সেই দিনই তো মিয়াও মিয়াওর বাবাও মারা গিয়েছিল। মিয়াও মিয়াও এই স্কুল ছেড়ে যখন চলে যায়, তখন তার ওই কলমটা তার ডেস্কের নিচে পড়েছিল, যেটা ফুজো তুলে নিয়েছিল, এবং ওটা মিয়াও মিয়াওর কাছে দেওয়ার জন্য দৌড়ে এসেছিল ঠিকই, কিন্তু ততক্ষণে মিয়াও মিয়াও চলে গিয়েছিল। ফুজো তার নিজের মনের কথাটা মিয়াও মিয়াওকে বলতে পারেনি, আর সেজন্য সে নিজের মনে মনে অনেক আফসোস করে। আর এজন্য সে উপন্যাসটা লিখেছে। এই 10 বছর হলো মিয়াও মিয়াওর সঙ্গে তার কোনো দেখা নেই, আর এই উপন্যাসটা সে 10 বছর ধরে লিখেছে। আর এই 10 বছরে সে মিয়াও মিয়াওকে প্রচণ্ড ভালোবেসেছে, আর প্রতিটা সময় মিয়াও মিয়াওকে খুব মিস করেছে। কিন্তু সে জানে মিয়াও মিয়াওর সঙ্গে তার কখনোই হয়তো আর হবে না। এজন্য সে পৃথিবীকে শেষ পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। এটা লিখেই উপন্যাসটা শেষ করেছে। আজকে ফুজো অর্থাৎ জিসি বুঝতে পারে এই ফুজো অর্থাৎ রাইটার আর কেউই নয়, সে নিজেই। মিয়াও মিয়াও তো ফুজোর লেখা অনেক বেশি পছন্দ করত,
ও নিজের আইডি থেকে পোস্ট করতো ফুজোর বিভিন্ন লেখা নিয়ে, আর ফুজোও এই সব দেখতো। দেখে দেখে ওর অনেক ভালো লাগতো। ও মিয়াও মিয়াওকে যখন সোশ্যাল মিডিয়াতে পেয়ে যায়, তখন ও নিজের মনকে এটা বোঝাতে পারে যে হ্যাঁ, আমি কেন নিজেকে এত ছন্ন ছাড়া ভাববো। পৃথিবীতে যতদিন বেঁচে আছি ততদিন ভালোভাবেই বেঁচে থাকবো। মিয়াও মিয়াওয়ের জন্য আমি বেঁচে থাকবো। নিজের মনকে সাহস জুগিয়ে ফুজোয়ের যে অসুখটা হয়েছিল, ও সেটার চিকিৎসা করাতেও রাজি হয়ে যায়। ও হয়তো মিয়াও মিয়াওকে জানাতে পারেনি সে মিয়াও মিয়াওকে কতটা ভালোবাসতো, যেহেতু ও অনেক ইন্ট্রোভার্ট ছিল। কিন্তু তার জীবনটা এত দ্রুত শেষ হয়ে যেতে পারে না। ফুজো তখন অপারেশন করতেও রাজি হয়ে যায়, এবং আজকে তার ওই দুনিয়াতে অপারেশন চলছে। আর এই দুনিয়াতে আমরা এদের দেখি যে এরা কাস্ট্রপি অফ হ্যাভেনে ভুগছে। মানে এরা যদি বাঁচে দুই পৃথিবীই বাঁচবে, মরলে দুই পৃথিবীই মরবে। দেখা যায় ফুজো যে অপারেশনটা করেছিল সেটাতে সাকসেসফুল হয়। আর মিয়াও মিয়াওয়ের কপালে জিসি একটা চুম্বন দিয়ে বলে, বাই বাই মিয়াও মিয়াও। এটা বলে জিসি উপর থেকে অতলে তলিয়ে যেতে শুরু করে। কিন্তু এই অতলে তলিয়ে যাওয়ার আগে একটা জিনিস আমাদের দেখানো হয়, আর তা হলো জিসি মিয়াও মিয়াওকে এখন 100% ভালোবাসে। মিয়াও মিয়াওয়ের প্রচণ্ড কষ্ট লাগে যে জিসি তাহলে কিভাবে হার মেনে নিবে। জিসি যখন অতলে তলিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই জিসি চোখ খুলে বলে, এভাবে আমি হার মেনে নিব না। এটা বলে পুনরায় গা ঝাড়া দিয়ে ফিনিক্স পাখির মতো আবারও উপরের দিকেও উঠতে লাগে। আর তখনই আমরা দেখি মিয়াও মিয়াওয়ের ঘুম ভেঙে গিয়েছে, আর মিয়াও মিয়াও ওর রিয়েল ওয়ার্ল্ডে আছে। ওর মনে হচ্ছিল এইমাত্র ও কোনো স্বপ্ন দেখলো, কিন্তু ওর স্পেসিফিকভাবে কিছুই মনে নেই। ওর বাবার সামনেও ধূপ জ্বালিয়ে বলে, বাবা মনে হলো স্বপ্নে আমি তোমাকে দেখেছি। এরপরে ও অফিসে আসে। ওর অফিসে যে কাজগুলো দেওয়া হয়েছিল সেগুলোও করে, কিন্তু ওকে অনেক কথা শুনতে হয়, কারণ ও ভালো করে কোনো কাজই শেষ করতে পারেনি। এরপরে ও পথে একা একা হাঁটতে হাঁটতে যায় আর বলে, আজকে আমি দেখেছি আমার স্বপ্নে আমি কাউকে একটা ভালোবেসে ফেলেছি, কিন্তু না তার নাম আমার মনে আছে, না সে দেখতে কেমন সেটা মনে আছে। এরপরে আমরা একটা কনফারেন্স দেখতে পাই। এটা ছিল ফুজোর কনফারেন্স। তার সমস্ত ভক্তরা এখানে আজকে এসেছে। যে বা যারা আজকে এখানে বই কিনবে ও সবাইকে সিগনেচার দিবে। এখানে মিয়াও মিয়াও এসেছিল। মিয়াও মিয়াও দূর থেকে দেখতে পায় সে তার খুব পরিচিত কাউকে দেখছে, কিন্তু মনে করতে পারছে না। আরে এটা তো চুই চুই আর ওর দাদু ছিল মডার্ন ওয়ার্ল্ডে। কিন্তু মিয়াও মিয়াওর কিচ্ছু মনে পড়ছে না। ওর শুধু মনে হচ্ছে এদেরকে কোথাও একটা ও দেখেছে। ঠিক তখনই সবাই চিৎকার করে বলে, ফুজো সে চলে এসেছে। মিয়াও মিয়াও তখন সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ও ফুজোকে এইভাবে দেখতে পাবে নিজের মনেও ভাবেনি। কিন্তু ফুজোর চেহারা আমাদের দেখানো হয় না, শুধু কেউ একজন একটা পুরুষ কণ্ঠে মিয়াও মিয়াওকে ডাক দিয়ে বলে, মিয়াও মিয়াও। আর তারপরে আমাদের একটা বইয়ের পেজ খোলা দেখানো হয়। এটা হলো ডেমন ক্যাচার নামের সেই বই, যেখানে উপরে লেখাই ছিল যে মেয়েটিকে আমি 10 বছর ধরে ভালোবেসেছি, যে আমাকে এই গল্প লিখতে অনুপ্রেরণা জুগিয়েছে, এই বইটি আমি তাকেই উৎসর্গ করলাম। আর সেই মেয়েটি আর কেউ নয়, সেটা হলো মিয়াও মিয়াও। আর এর সঙ্গে সঙ্গে এই গল্পটি শেষ করে দেওয়া হয়। কিন্তু শেষে আমার খুব খারাপ লেগেছে। গল্প শেষ তো হয়ে গেল, কিন্তু একবার তো আমাদের ফুজোকে দেখাতে পারতো মিয়াও মিয়াওর সঙ্গে, সেটা তো দেখালো না। সেই একটা ওপেন এন্ডিং হয়ে গেল। এটা আসলে হ্যাপি এন্ডিং কি স্যাড এন্ডিং আমরা বলতে পারবো না, কিন্তু এটা ওপেন এন্ডিং। কারণ এখানে মিয়াও মিয়াওকে একজন ডাক দিয়েছে। এখন আপনি ভেবে নিতেই পারেন ওটা ছিল জিসি, আবার আপনি ভাবতে পারেন না অন্য কিছু হতে পারে, মিয়াও মিয়াওর মনের ভুলও। কিন্তু আমার মতে ওটা জিসি মিয়াও মিয়াওকে ডেকেছিল, এবং এটাই হ্যাপি এন্ডিং। শেষের দিকটা আপনাদের অনেকের অনেক হজবরল লাগতে পারে, তাই না? আসলে শেষের দিকটাই হজবরল লাগবে তো স্বাভাবিক, কারণ শেষে খুব ভালোভাবে ক্লিয়ারলি আমাদের এটা বোঝাতে পারেনি। কিন্তু যেমনটা বুঝিয়েছে আমিও তেমনটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, যে আসলে উপন্যাসের দুনিয়ার সঙ্গে পৃথিবীর দুনিয়ার কানেকশনে এটা বোঝানো হয়েছে যে একটি মেয়ে একটা ছেলের জীবন আসলে বাঁচিয়েছে। সেই মেয়েটি হলো মিয়াও মিয়াও, ছেলেটি হলো জিসি। আর এই সমস্ত গল্পটাই হয়তো ওই সার্জারির সময় মনে মনে ভাবছিল জিসি, মানে ফুজো। তো এই হলো এই ড্রামার গল্প। আপনাদের যদিও এখানে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, যখন হাই স্কুলে পড়তো ফুজো তখন কিন্তু ও একবার আপেল কেটে মিয়াও মিয়াওকে দিয়েছিল, যেটা ওর উপন্যাসের দুনিয়াতেও ও দিয়েছিল। অর্থাৎ এটা ছিল সম্পূর্ণ ওরই সৃষ্ট একটা দুনিয়া এবং তার কল্পনা। আসলে ফ্যান্টাসিতে তো কোনো লজিক হয় না, সেজন্য এটা অনেকটাই লজিকলেস। এখানে লজিক খুঁজতে গেলেই বরং আপনারা পাগল হয়ে যাবেন। যাই হোক, ড্রামাটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিতে লাইক কমেন্ট করতেও ভুলবেন না।
এই ভিডিও আমি অনেক কষ্ট করে বানিয়েছি, কারণ একসঙ্গে ৬-৭টা এপিসোড একবারে দিয়ে দিয়েছে, আর অন্য দিন তো মাত্র ১টা-২টো করে দিত। আর এই সবগুলো একবারে দেখে বানাতে গিয়ে আমার তো মাথা ধরে গিয়েছে। তো আপনাদের যদি গল্পটি দেখে একটুও ভালো লাগে তবেই আমার সার্থকতা। এই ড্রামার হিরো এবং হিরোইন দুজনেই আমার ভীষণই পছন্দের, বিশেষ করে দিং ওশি, ওকে তো আমার ভীষণ ভালো লাগে, আর অভিনয়ও মারাত্মক। এখন মনে হচ্ছে এর যে কয়টা ড্রামা আছে সবগুলোই আমি এক্সপ্লেন করব। যদিও আর একটা মডার্ন ড্রামা ইন্টেন্স লাভ আমি আমার কে ড্রামা কটেজে একবার এক্সপ্লেন করেছিলাম, আর বাকি যেগুলো আছে সেগুলো সম্ভব হলে আমি এক্সপ্লেন করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভালো লাগা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, টাটা।